ওকে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আজকে আমাদের এই ওয়েবিনারে। আমাদের সাথে আজকে সিয়াম শাহিদ নূর ভাই আছেন। উনি আপনাদের আজকের এই ওয়েবিনার অপরচুনিটি অফ ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের সাথে অনেক ইনসাইট শেয়ার করবেন এবং তার তার জার্নি এবং সবকিছু নিয়েই শেয়ার করবেন এবং অনেক ইনসাইটস এবং অনেক ভালো একটা ওয়েবিনার আজকে আমরা ভাইয়ের কাছ থেকে পাবো আশা করা যায়। সো উইদাউট এনি ফার্দার ডিলে, যেহেতু আমরা কিছুক্ষণ একটু ওয়েট করছিলাম ম্যাক্স পার্টিসিপেন্টস এর জন্য, সো আমি হচ্ছে ভাইয়াকে ফ্লোরটা দিব। তো দেওয়ার আগে আমি জাস্ট কিছু রুলস আপনাদেরকে একটু বলে রাখি। আপনারা যারা পার্টিসিপেন্টস হিসাবে আছেন তারা হয়তো এখন মিউটে আছেন, কজ আমরা ওয়েবিনারের মাঝখানে হচ্ছে সবাইকে আপাতত মিউটে রাখি। আপনাদের যাদের যা যা প্রশ্ন আছে আপনারা প্লিজ আপনাদের চ্যাট বক্সে ড্রপ করবেন। আমরা সেশন শেষের হয়তো 10 মিনিট 15 মিনিট আমরা কোশ্চেন অ্যান্সার সেশন রাখবো, যেখানে ভাইয়া হয়তো সবকিছুর অ্যান্সার করবেন। আর এছাড়া আসলে আর তেমন কিছু নেই। আর অনেকে হয়তো কোশ্চেন থাকে যে রেকর্ডিং গুলো পাবো কিনা বা কিছু, এগুলো সব আপনাদেরকে একটা ফর্ম দেয়া হবে, সেই ফর্মটা ফিল আপ করলে সেই ফর্মেই আপনারা রেসপন্সটা পেয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে গেলেও আপনারা সেগুলো কালকে বা পরশুর মধ্যেই পেয়ে যাচ্ছেন। সো আমি আর ডিলে করব না, আমি চাচ্ছি সিয়াম ভাইয়াকে আপনার ফ্লোরটা দিতে। সো ভাইয়া, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স, আপনি স্টার্ট করেন। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আজকের সেশনটা ভালো যাবে। আম, আমরা এখনই শুরু করে দিই, দেরি না করে। অলরেডি ওয়েট করেছি কিছুক্ষণ। আমি স্ক্রিন শেয়ার করছি এখন। আচ্ছা, সো আজকের ওয়েবিনার টপিক থাকবে হচ্ছে কিভাবে একটা প্রোডাক্ট ম্যানেজার হতে হয় এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ারের একটা বেসিক ওভারভিউ। 2025 সালে কিভাবে হতে হয় ওটাই আমরা ফোকাস করব, এবং হচ্ছে ক্যারিয়ারটা কি, প্রোডাক্ট ম্যানেজার কি কি করে, ওগুলা দিয়ে একটা আইডিয়া দিব। এবং অবশেষে কোয়েশ্চেন অ্যান্সার, মানে বিভিন্ন কমন কোয়েশ্চেন্স অ্যান্সার করার একটা অপরচুনিটি নিব আমরা। আমরা আমি অলরেডি প্রোডাক্ট ম্যানেজমেন্ট বেশ টাইম হলো পড়াচ্ছি। সো প্রেজেন্টেশনে অনেক কিছু কভার করব যেগুলো নিয়ে আমি সাধারণত কোয়েশ্চেন্স পাই। সো আমি সাজেস্ট করব যে সবচেয়ে ভালো কোয়েশ্চেন গুলো শেষের জন্য রাখতে, যেগুলো সাধারণত মানুষজন করে না, এবং খুব স্পেসিফিক কোয়েশ্চেন্স হয়তো বা না করতে, যেটা অন্য মানুষকে হেল্প করবে না। ওকে, আমি এখন ইয়াতে যাই, ওয়েবিনারে যাই। তো আমি সিয়াম। আমি বর্তমানে টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আছি স্কেলিয়ায়। স্কেলিয়া হচ্ছে একটা এআই স্টার্টআপ যেটা খুব রিসেন্টলি $1 বিলিয়ন রেজ করেছে, এবং তাদের কোম্পানির ভ্যালুয়েশন $14 বিলিয়ন কাছে, যেখানে ডেকাকর্ন বলে, ইউনিকর্নের থেকে 10 গুণ বেশি ভ্যালুয়েশন। আর হচ্ছে তার পাশাপাশি অনেকে আমাকে হয়তো আমার এডুকেশনাল চ্যানেল থেকে চেনে, যেখানে আমি ইউটিউব ফেসবুকে বিভিন্ন শিক্ষামূলক টপিক নিয়ে ভিডিওস বানাই। এবং ভিডিওস বানাতে বানাতে বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়েছে, প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে, বিভিন্ন এডটেক কোম্পানির সাথে কাজ করেছি। সো ওখান থেকে অনেক প্রোডাক্ট ম্যানেজমেন্ট রিলেটেড নলেজ পাওয়া হয়েছে। এবং প্রিভিয়াসলি ইন্ডাস্ট্রিতে আমি আইবিএম এ প্রোডাক্ট ম্যানেজার হিসেবে ছিলাম কয়েক বছর ধরে। এবং ক্লাসপ, যেটা একটা সিরিজ 8 স্টার্টআপ, $30 থেকে $50 মিলিয়ন ভ্যালুয়েশনের রেঞ্জে, ওখানে একটা সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হিসেবে ছিলাম। সো এরকম বিভিন্ন সিরিজে স্টার্টআপ, বিগ টেক কোম্পানি, তারপর হচ্ছে লেট স্টেজ স্টার্টআপ, বিভিন্ন কোম্পানি, তারপর নিজস্ব গো টু নিজস্ব ডিরেক্ট টু কনজিউমার ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ করে বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে লাস্ট 5 বছরে কাজ করে যা যা শিখেছি, ওইগুলোই এই আমি যেসব কোর্সেস নেই বা ওয়েবিনার, ওগুলো থেকে সবকিছু অ্যান্সার করে বা শেখানোর হচ্ছে উদ্দেশ্য। ওকে, সো প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি? অনেকেই বলে যে প্রোডাক্ট ম্যানেজার হচ্ছে একটা প্রোডাক্টের মিনি সিইও, কিন্তু নট কোয়াইট। এবং নট কোয়াইট আমি কেন বলি, কারণ মিনি একটা সিইওর সাধারণত অথরিটি থাকে। সিইওর র্যাঙ্ক বা অথরিটি থাকে যদি সে যেই প্রোডাক্ট ভিশন বলবে বা স্ট্র্যাটেজি বলবে, ওটাই সাধারণত কোম্পানির মানা লাগবে, এবং দে হ্যাভ দ্য ফাইনাল কল। প্রোডাক্ট ম্যানেজার হওয়াটা একটু ডিফারেন্ট, কারণ ওই অথরিটিটা অনেক সময় থাকবে না, আপনার উপরে অনেক থাকবে, অনেক সময় আপনার থেকে অনেক সিনিয়র ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করা লাগবে। সো এটাকে বলা হচ্ছে ইনফ্লুয়েন্স উইদাউট অথরিটি। অথরিটি না থেকে কিভাবে ভালো
স্টোরিজ লেখে, কিভাবে ভালো ডেটা এনে, কিভাবে ভালো ইন্টারভিউস করে আপনি পুরা টিমকে ইনফ্লুয়েন্স করে একটা প্রোডাক্টকে সামনে নিয়ে যেতে পারবেন, ওইটা হচ্ছে বিগেস্ট দায়িত্ব হয় একটা প্রোডাক্ট ম্যানেজারের। তো যদি আমরা একটা প্রোডাক্ট ম্যানেজারের লাইফ সাইকেলের দিকে তাকাই, এটা আমি আবার ডিটেলসে যাচ্ছি। ওটা হচ্ছে একটা প্রোডাক্টের আইডিয়েশন থেকে শুরু করে ভ্যালিডেশন, যে আইডিয়াটা ঠিক নাকি, ইউজাররা চায় নাকি, ইউজারদের জীবনে যে কষ্ট আছে প্রোডাক্ট এটা সলভ করে নাকি, ভ্যালিডেশন থেকে সলিউশন, ইউজার কি কি চায়, তাদের কি থাকলে লাইফ বদলে যেত, প্রোডাক্টের টপ ফিচার্স কি কি হওয়া উচিত, এই সলিউশনটা ইঞ্জিনিয়ার ডিজাইন টিমের সাথে কাজ করে বিল্ড করা, এবং অবশেষে গো টু মার্কেট, এবং ওটা স্কেল অনেক মানুষের কাছে গো টু মার্কেট করা। এই সবকিছুই সাধারণত প্রোডাক্ট ম্যানেজার ওভারসি করে। এখন একটা কোম্পানি যদি অনেক বড় হয়, হয়তোবা প্রোডাক্ট ম্যানেজার থাকবে, প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার থাকবে, হয়তোবা আর্লি স্টেজে ডেটা পাওয়ার জন্য ডেটা প্রোডাক্ট ম্যানেজার থাকবে, বিভিন্ন জায়গায় তো বিভিন্ন রোলের প্রোডাক্ট ম্যানেজার থাকবে। কিন্তু সাধারণত বেশিরভাগ ছোট কোম্পানিতে মানে আর কি একটা প্রোডাক্ট টিমে একটা প্রোডাক্ট ম্যানেজার থাকে, এবং তার উপর দায়িত্বটা পড়ে আহ 3 নম্বর বুলেটটা করার, ওটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার কাজ হচ্ছে ডিসিশন নেওয়া কি বানানো লাগবে এবং কখন। কি বানানোর আমরা দুই ভাবে দেখতে পারি, একটা হচ্ছে ফিচার গুলো কি হবে, একটা প্রবলেম অনেক ভাবে সলভ করা যেতে পারে। ট্রাভেল করার জন্য আহ, আগে আগে ঘোড়া ছিল, এরপরে গাড়ি আসছে, এখন এয়ার ট্রাভেলের জন্য প্লেন থাকে, শিপ থাকে। সো প্রবলেম একটা, কিন্তু সলিউশন অনেক রকম হতে পারে। তো সলিউশনটা কি, ওটা ইউজারদের সাথে কথা টথা বলে ডেটার দিকে তাকিয়ে বোঝা। এবং আম, একটা সলিউশনের 3-4টা ফিচার যে কোনো মুহূর্তে বানানো যেতে পারে। কোন ফিচারটা আগে বানাবো, কোন ফিচারটা পরে বানাবো, এই প্রায়োরিটাইজেশনটা করা, এটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজারের দায়িত্ব পড়ে। তো সাধারণত প্রোডাক্ট ম্যানেজার হিসেবে সবচেয়ে বড় বড় আপনি ডিসিশন যেগুলো নেবেন, ওগুলো হচ্ছে নেক্সট 3 থেকে 6 মাসে আমি কোন প্রোডাক্ট কোন ফিচার গুলো বানাবো এবং কেন, এবং কোন ফিচার গুলো বানাবো না এবং কেন, এই প্রায়োরিটাইজেশনটা করা, এই রোড ম্যাপ গুলো বানানো, এগুলো হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্টের দায়িত্বে পড়ে। আমি সাধারণত ক্লাস নিতে নিতেই ইয়ে করি। আম, আম, আমি সাধারণত ক্লাস নিতে নিতেই কোয়েশ্চেন্স নেই মাঝে মাঝে। এনি টাইম যদি আপনার কোনো কোয়েশ্চেন্স থাকে চ্যাটে লিখে দিবেন, আমি মানে প্রত্যেকটা স্লাইড শেষে একটা কুইক স্ক্যান করে নিই চ্যাটের, এবং অবশ্যই অনেক কিছু আমরা লেকচারের শেষেও অ্যান্সার করার চেষ্টা করবো। ওকে, সেই গেল হোয়াট ইজ প্রোডাক্ট ম্যানেজমেন্ট। প্রোডাক্ট ম্যানেজার দৈনন্দিন জীবনে আপনি 3টা ফাংশন বা 3টা টিমের মাঝখানে কাজ করবেন। আম, একটা হচ্ছে দ্য ইউএক্স টিম, ইউজার এক্সপিরিয়েন্স বা ডিজাইন টিম, একটা হচ্ছে টেক টিম, এবং একটা হচ্ছে বিজনেস টিম। এই 3টা ফাংশন বা টিমের একেবারে মাঝখানে আপনার বসবেন। সো কোম্পানি যত বড় হবে, আপনার প্রত্যেকটা এই টিমের আলাদা রিসোর্সের সাথে কাজ করা লাগবে। কিন্তু কোম্পানি যদি ছোট হয়, হয়তোবা এই 3টার মধ্যে হয়তোবা সবগুলো মিলেই একটা টিম হয়ে যাবে, যেটা হচ্ছে টেক টিম, যেখানে একটা প্রোডাক্ট ম্যানেজার থাকবে, বা হচ্ছে হয়তোবা ডিজাইনের জন্য আলাদা কেউ থাকবে না, বা বিজনেসের জন্য আলাদা কেউ থাকবে না, আপনার ওই রোলটা প্রোডাক্ট ম্যানেজার হিসাবে করা লাগবে। সো কিরকম হয় দৈনন্দিন জীবনে, আপনি যদি একটা প্রোডাক্ট ম্যানেজ করেন, আপনি যদি একটা প্রোডাক্টের ফিচার লঞ্চ করতে চান, তখন কাস্টমারের ফিডব্যাক নেওয়া, এটা সেলস টিম থেকে হতে পারে, এটা মার্কেটিং টিমের সাহায্য হতে হতে পারে, তখন আপনার বিজনেস টিমের সাথে কাজ করা লাগবে। আপনার হয়তোবা প্রোডাক্ট যদি না মান, ওইটা সাকসেসফুল হলে আপনার কোম্পানি কত ভালোভাবে জিতবে, ওই প্রোডাক্ট বা ওই ফিচারের মার্কেট অপরচুনিটি কত, এরকম বিভিন্ন রকমের অ্যানালাইসিস ডেটা পাওয়ার জন্য বিজনেস টিমের সাথে কাজ করা লাগবে। আইডিয়াটা পাওয়ার পর আপনার ডিজাইন টিম এবং টেক টিমের সাথে বোঝা লাগবে ওটা বানাতে কত টাইম লাগবে, এবং এটা ডিজাইনটা কিরকম হবে, এবং এটা আমরা টেস্টিং কিভাবে করব। সেরকম বিভিন্ন ইঞ্জিনিয়ার বা ডিজাইনারের সাথে কাজ করে আপনার সলিউশনটা একটা প্রোটোটাইপ বানানো লাগবে। এবং এই স্কোপিংটা, যে একটা এই ফিচারটা বানাতে হয়তো বা 3 মাস লাগবে, কিন্তু এটার মার্কেট অপরচুনিটি অনেক বেশি, ভার্সেস এইটা বানাতে হবে 1 সপ্তাহ লাগবে, কিন্তু মার্কেট অপরচুনিটি অত নেই। এই স্কোপিংটা আপনার টেক টেক টিমের সাথে কাজ করে বোঝা লাগবে, যাতে আপনি আপনার কোম্পানির লিডার বা বিজনেস টিমকে জানাতে পারেন
যে কোন ফিচার গুলো আগে বানানো উচিত, কোনগুলো পরে বানানো উচিত, এবং আপনার রেকমেন্ডেশন কি। এবং অবশেষে যখন প্রোডাক্টটা বানানো হয়ে যাবে তখন ওইটার ভার্সনটা নিয়ে আপনি কিভাবে লাইভ যাবেন, তখন হয়তো মার্কেটিং টিম বা সেলস টিমের সাথে কাজ করা লাগতে পারে, ডিপেন্ডিং অন কোম্পানি স্ট্রাকচার। এই তিনটা যে ফাংশন, এই তিনটা ফাংশনে একেবারে মাঝখানে বসে প্রোডাক্ট ম্যানেজার। মানুষজন অনেক সময় আস্ক করে যে প্রোডাক্ট ম্যানেজারদের ইউজুয়াল ব্যাকগ্রাউন্ড কি। ইউএস এর বিভিন্ন টপ কোম্পানিতে কাজ করে, বাংলাদেশের বিভিন্ন টপ কোম্পানিতে দেখে যা বুঝতে পেরেছি যে প্রোডাক্ট ম্যানেজমেন্টের আসলে কোনো ধরা বাঁধা স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড লাগে না। আহ, আপনার ইউএক্স, টেক এবং বিজনেস, এই তিনটা ফিল্ডের যেহেতু মাঝখানে বসতে হবে, এই তিনটা ফিল্ডের যে কোনো একটা ফিল্ডে যদি রেলেভেন্ট এক্সপেরিয়েন্স থাকে, যে আপনি হয়তো একটা কোনো প্রোডাক্টের উপর কাজ করেছেন কিন্তু আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন, বা আপনি ডিজাইনারটা ছিলেন, বা আপনি হয়তো বা ওই প্রোডাক্টের অ্যানালিটিক্স বা মার্কেটিং দেখেছেন, কোনো যদি রেলেভেন্ট এক্সপেরিয়েন্স থাকে, তখন আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্সেস, ভিডিওস, বই, জব এক্সপিরিয়েন্স থেকে যা যা শিখেছেন ওইগুলো অ্যাড করে একটা প্রোডাক্ট ম্যানেজার রোলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, নিজস্ব কোম্পানিতে বা বাইরের কোম্পানিতে। সো কোনো ধরা বাঁধা ব্যাকগ্রাউন্ড লাগে না, কিন্তু যে কোনো এই তিনটার যে কোনো একটাতে যদি আপনার এক্সপেরিয়েন্স থাকে তখন একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। সো ধরেন, যারা বিজনেস থেকে আসে তারা সাধারণত বিবিএ করেছে বা মার্কেটিং বা ফাইন্যান্সে মেজর করেছে, তারা বিভিন্ন সেলস, মার্কেটিং, কর্পোরেট স্ট্র্যাটেজি এরকম রোলে কাজ করেছে। তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, যেখানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এডটেক, টেলিকমিউনিকেশন, এরকম বিভিন্ন জায়গা থেকে কাজ করেছে। সো ওই রিলেটেড ইন্ডাস্ট্রিতে তারা যদি প্রোডাক্ট ম্যানেজমেন্টের রোলে অ্যাপ্লাই করে, তাদের এক্সপেরিয়েন্সটা তাদেরকে আহ সাহায্য করতে পারবে। সাধারণত প্রোডাক্ট ম্যানেজমেন্ট রোলটা একটু মিড লেভেল, মিড লেভেল রোল বলা হয়। তার মানে হচ্ছে বেশিরভাগ প্রোডাক্ট ম্যানেজমেন্ট রোল যেগুলো পাওয়া যায় ওগুলোতে 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স দেখে। একেবারেই গ্রাজুয়েট করার পর প্রোডাক্ট ম্যানেজমেন্ট রোলটা পাওয়া বেশ ডিফিকাল্ট ইন মোস্ট কোম্পানিজ। তো সাধারণত তারা চায় 2-3 বছরের একটা রিলেটেড এক্সপিরিয়েন্স আপনি পেয়েছেন, ওইটা থেকে আপনি প্রোডাক্ট ম্যানেজার পাবেন। আপনি টেক থেকেও আসতে পারেন, যারা সিএসসি পড়েছে, যারা ইঞ্জিনিয়ারিং পড়েছে, বা যে কোনো কোয়ান্টিটেটিভ ফিল্ডে পড়েছে, যেখানে আপনি হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন, ডেটা সায়েন্টিস্ট ছিলেন, প্রোডাক্ট ডিজাইনার ছিলেন, ওখান থেকে আপনি প্রোডাক্ট ম্যানেজার রোলে যেতে পারেন। এবং অবশ্যই যারা যারা পার্সোনালি ফ্রিল্যান্সিং করেন বা হচ্ছে বিভিন্ন টিমে জন্য ডিজাইন পোর্টফোলিও বানিয়ে দেন, হয়তো বা কোনো একটা মার্কেটিং বা হচ্ছে কোম্পানিতে কাজ করেন যেখানে আপনি ডিজাইন লিড করেছেন, ওই ব্যাকগ্রাউন্ড থেকে প্রোডাক্ট ম্যানেজারটা যাওয়া যায়। So, আপনার দেখতে হচ্ছে এই তিনটা সার্কেলের যে কোনো জায়গা থেকে আপনি আসলে আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্টে যেতে চাবেন, কোনো ধরা বাঁধা রিকোয়ারমেন্ট নেই। আপনার জাস্ট নলেজটা অ্যাকোয়ার করা লাগবে এবং একটা রিলেটেড ফিল্ডে এক্সপিরিয়েন্স লাগবে একটা ভালো রোল পাওয়ার জন্য। একটা ভালো প্রশ্ন পেয়েছে, প্রোডাক্ট ম্যানেজার কি শুধু ডিজিটাল প্রোডাক্ট তৈরি করার জন্য লাগে নাকি? না, সাধারণত বিভিন্ন হার্ডওয়্যার টিমেও প্রোডাক্ট ম্যানেজার থাকে, কিন্তু হার্ডওয়্যার টিমের প্রোডাক্ট লাইফ সাইকেলটা অনেক বড় হয়, কারণ একটা হার্ডওয়্যার বানাতে বেশিক্ষণ টাইম লাগবে। একবার লঞ্চ করলে আম, ওইটা চেঞ্জ করার অনেক খরচ থাকে। সো হার্ডওয়্যার যে বা ফিজিক্যাল প্রোডাক্ট ম্যানেজমেন্টের যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ওইটার রিলেটেড টপিক খুব একটা কাভার করব না। এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট যখন আমরা নিয়ে ইন্ডাস্ট্রিতে কথা বলি, সাধারণত মানুষজন ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্টই বোঝায়, কিন্তু আপনি এখানে যেসব কনসেপ্ট গুলো শিখবেন ওটা আপনাকে অবশ্যই একটা ফিজিক্যাল বা হার্ডওয়্যার প্রোডাক্ট ম্যানেজার হিসাবেও সাহায্য করবে। আমি নিজে, আমার ফ্রেন্ডস আছে যারা হচ্ছে গুগল হয়তো প্রোডাক্ট ম্যানেজার ছিল, কিন্তু ওটার হার্ডওয়্যার টিমে ছিল, বা মাইক্রোসফটের কোনো একটা হার্ডওয়্যার টিমের প্রোডাক্ট ম্যানেজমেন্টে ছিল। সো যারা প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ার ঢুকে ওইসব নলেজ তারা ফিজিক্যাল প্রোডাক্ট ম্যানেজমেন্টে করতে পারে, কিন্তু সাধারণত অনেকগুলো কনসেপ্ট অ্যাপ্লাই করবে না, কারণ লাইফ সাইকেলটা একটু ডিফারেন্ট। আচ্ছা, So, এখন ইউজুয়াল ব্যাকগ্রাউন্ড কভার করলাম প্রোডাক্ট ম্যানেজারের। ক্যারিয়ার অপরচুনিটিস নিয়ে একটু কথা বলি। প্রোডাক্ট ম্যানেজার কোনো কোম্পানি যেটার একটা ডিজিটাল প্রোডাক্ট আছে, ডিজিটাল প্রোডাক্ট একটা অ্যাপ হতে পারে, একটা ওয়েবসাইট হতে পারে, একটা কোর্স হতে পারে, এরকম যে কোনো যদি একটা অ্যাপের মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপ হতে পারে, একটা প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ হতে পারে, যে কোনো একটা ডিজিটাল প্রোডাক্ট যদি একটা কোম্পানির থাকে, খুবই বড় সম্ভাবনা তাদের একটা প্রোডাক্ট ম্যানেজার লাগবে। এখন প্রোডাক্ট ম্যানেজারের সবচেয়ে কমন জব পোস্টিংস গুলো ইউএসএ তে হয়। আপনি যদি সিলিকন ভ্যালি
বা নিউ ইয়র্ক সিটি এরকম কোন একটা জায়গার ম্যাপের দিকে তাকান, অনেক টেক কোম্পানি পাবেন যেখানে প্রোডাক্ট ম্যানেজমেন্টে হায়ারিং অনেক বেশি। এরপরে প্রোডাক্ট ম্যানেজমেন্টের হায়ারিং হয় ইউরোপে, লন্ডন একটা হাব, বা মানে ইউকে ইন জেনারেল একটা হাব। এশিয়াতে সিঙ্গাপুর, ভিয়েতনাম এরকম অনেক জায়গায়, মালয়েশিয়ায় পিএম হায়ার করা হয়। ইউরোপে জার্মানি থেকে শুরু করে অনেক জায়গায় ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকলে ভালো পিএম রোল পাওয়া যায়। এবং অবশ্য বাংলাদেশে প্রোডাক্ট ম্যানেজার রোলের টাইটেলে না থাকলেও প্রোডাক্ট অ্যাসোসিয়েট, এক্সিকিউটিভ, অপারেশনস অ্যাসোসিয়েট এরকম বিভিন্ন রোলে একটা প্রোডাক্ট টিমে ঢোকা যায় প্রোডাক্ট ম্যানেজার স্কিলস দিয়ে। সো যে কোনো কোম্পানির যদি একটা ডিজিটাল প্রোডাক্ট থাকবে, ওই ওই প্রোডাক্ট টিমে যদি আপনি অপারেশন স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে মার্কেটিং, ম্যানেজমেন্টে কাজ করেন, আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্ট স্কিলস অ্যাপ্লাই করার অনেক সুযোগ হবে। সো ওইসব কোম্পানির রোলের জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। ডিরেক্ট প্রোডাক্ট ম্যানেজমেন্ট টাইটেল ধরে বাংলাদেশে ইয়ে করা লাগবে না। আমি যতটুকু জানি যে অ্যাটলিস্ট আমি ইয়েতে দেখেছি, ধরেন বাংলাদেশের টপ কোম্পানি বিকাশের মতো, বিকাশে আমি দেখেছি ধরেন প্রোডাক্ট ম্যানেজার টাইটেল হচ্ছে সিনিয়র অফিসার বা অফিসার, কমা প্রোডাক্ট টিম। সো প্রোডাক্ট ম্যানেজার এসেনশিয়ালি টাইটেলটা থাকা লাগবে না, কিন্তু স্কিলস গুলো ওখানে আপনার কাজে লাগবে এবং ওই জব গুলো পেতে সাহায্য করবে। সো আমি একটা লেভেলস এফওয়াইআই, যেটা হচ্ছে স্যালারির জন্য ইউএসএ তে সবচেয়ে মানে আর কি আহ, বর্তমানে পপুলার ওয়েবসাইট, ওখান থেকে কয়েকটা ডেটা দেখেছি। এক হচ্ছে প্রোডাক্ট ম্যানেজারের স্যালারি রেঞ্জ দিয়ে দিয়েছি, 25th পার্সেন্টাইল থেকে 100 পার্সেন্টাইল। মিডিয়ানে মানুষজন $200,000 পর্যন্ত কামায় যারা মিডিয়ানে আসে। এবং এটা টোটাল কম্পেনসেশন, এটা পুরা কিন্তু ক্যাশ না। সো যদি একটা ব্রেকডাউনের দিকে তাকাই, $200,000-এর মধ্যে হয়তো বা 120-30 হাজার ডলার হবে ক্যাশ। বাকিটুক বাকি 60-এর মধ্যে হবে হয়তো বা 10-20 সাইন অন বা রিলোকেশন বোনাস। বাকিটুকু হবে হচ্ছে আইদার স্টকস যদি একটা পাবলিকলি ট্রেডেড কোম্পানি হয়, বা হচ্ছে অপশন টু বাই স্টক যদি একটা স্টার্ট আপ হয়। স্টার্ট আপে আপনাকে ইকুইটি দিবে এবং আপনাকে হয়তো বা একটা স্টকের অপশন দিবে, যে স্টার্ট আপটার ইকুইটি আপনি কম দামে কিনতে পারবে, এবং যদি ওইটা কখনো আইপিও হয় বা কিছু হয়, আপনি ওই স্টক গুলো অনেক হাই প্রাইসে সেল করতে পারবেন। সাধারণত এইভাবে একটা কম্পেনসেশন প্যাকেজ তৈরি করা হয়। সো এই যখন আপনি কম্পেনসেশন গুলো দেখবেন, অনেক বড় বড় নাম্বার, $200,000 যাতা কথা না, প্রায় 2.5 কোটি টাকার কাছাকাছি। তারপর হচ্ছে আহ এইসব নাম্বার গুলো সাধারণত টোটাল কম্পেনসেশন ইনক্লুড করে। আহ, এবং আপনি যত সিনিয়র লেভেলে যাবেন তত আপনার ক্যাশ প্রপোর্শনালি, স্যালারি যত বাড়বে ক্যাশ ওইভাবে বাড়বে না, সাধারণত আপনার ইকুইটি ওইভাবে বাড়বে। সো আপনি যদি একটা খুবই হাই লেভেলের গুগল বা মাইক্রোসফটের ডিরেক্টর কম্পেনসেশনের দিকে তাকান, যারা $1 মিলিয়ন কাছাকাছি অনেক সময় কামায়, ওই $1 মিলিয়ন পার বছরে হয়তোবা 350,000 ডলার হবে ক্যাশ, বাকিটুক আসবে স্টকস থেকে। সো যত আপনি সিনিয়র লেভেলে যাবেন প্রোডাক্ট ম্যানেজার বা ইঞ্জিনিয়ারিং রোলে, ইকুইটি আপনার বেশি বড় অংশ হওয়া শুরু করবে কম্পেনসেশনে, বাকিটুক হবে ক্যাশ। এবং আপনি যদি প্রোডাক্ট ম্যানেজার জব ইয়ের দিকে তাকান, সাবমিশনের দিকে তাকান, মাঝে খুব প্রোডাক্ট ম্যানেজার জব খুব অক্টোবরের 2022-এর অক্টোবরের দিকে অনেক হাই ছিল। মাঝখানে যখন মার্কেটটা স্লো করে, ইন্টারেস্ট রেটস ইয়ে হয়ে যায়, হাই হয়ে যায়, ভেঞ্চার ক্যাপিটাল ফ্লো কমে যায়, তখন প্রোডাক্ট ম্যানেজমেন্টের ডিমান্ড একটু কমে গিয়েছিল। কিন্তু রিসেন্টলি এআই তে আম, এত অ্যাডভান্সমেন্ট হয়েছে, আপনি জানেন ওপেন এআই যে O3 মডেল, ওটা গতকালকে আই থিঙ্ক তারা মডেল একটা প্রিভিউ রিলিজ করেছে। এগুলো কোডিং থেকে শুরু করে অনেক কিছু অনেক ইজি এবং ফাস্ট করে দিয়েছে। সো কোম্পানির আর আগের মতো ইঞ্জিনিয়ার্স সাধারণত লাগে না। লট অফ দ্য কোম্পানিজ বুঝে গিয়েছে সব টুল কিভাবে ব্যবহার করতে হয়। সো তাদের প্রোডাক্ট ম্যানেজার বেশি লাগা শুরু করেছে, কারণ এই টেকনোলজি গুলো অ্যাপ্লাই করারও একটা স্কোপ থাকা লাগবে। তো আপনি দেখতে পাচ্ছেন শেষ কয়েক মাসে প্রোডাক্ট ম্যানেজমেন্ট হায়ারিং আবার স্পাইক পেয়েছে। এবং এটা একটা আপওয়ার্ড ট্রেন্ডে আছে। এবং আমিও আমার আশেপাশে, যেহেতু সিলিকন ভ্যালিতেই কাজ করি, আশেপাশে সকল টেক টেক কোম্পানির ম্যানেজার এবং কলিগসদের সাথে দেখা হয়। আম, দেখতে পাচ্ছি প্রোডাক্ট ম্যানেজমেন্টের ডিমান্ড আবার হঠাৎ করে বেড়ে গিয়েছে। এবং যেহেতু প্রত্যেকটা অ্যাটলিস্ট বাংলাদেশেও প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে, ডিজিটালাইজেশনের দিকে যাওয়ার সময় এটা কনজিউমার অ্যাপ হোক, এটা একটা ফুড অ্যাপ হোক, তাদের হয়তো বা ওয়েবসাইট নামানো লাগবে,
বা অ্যাপ নামানো লাগবে বা হচ্ছে ভিডিওস নামানো লাগবে, তখন তাদের প্রোডাক্ট ম্যানেজার দরকার হচ্ছে। এখন একটা খুব ভালো টাইম এই স্কিল গুলো শেখার জন্য। ওকে, দেখি চ্যাটে কোনো প্রশ্ন আছে নাকি। আচ্ছা, আহ, হ্যাঁ, একটা কুইক কোয়েশ্চেন, বিভিন্ন এড থেকে কি প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইয়ে থাকে নাকি, পোস্ট থাকে নাকি? হ্যাঁ, ডিরেক্ট বাংলাদেশের এড টেক বিভিন্ন ফার্স্ট স্টার্টআপের ডিরেক্ট প্রোডাক্ট ম্যানেজমেন্ট রোলও থাকে, আমি নিজেই দেখেছি তারা হায়ার করছে ওগুলোর জন্য। এবং অবশেষে কোনো প্রোডাক্ট টিমের অপারেশন বা স্ট্র্যাটেজি বা কোনো একটা রোলে ঢুকতে পারলে আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্ট স্কিল অনেক কাজে লাগবে, এবং ওইসব রোলে ইন্টারভিউ করার সময় তারা প্রোডাক্ট ম্যানেজমেন্ট স্কিলসই দেখবে, হয়তো রোলের নামটা ডিরেক্টলি প্রোডাক্ট ম্যানেজার না হতে পারে। সেটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর। এবং বাকি বাকি সবগুলো আস্তে আস্তে অ্যান্সার করবো ইয়ের দিকে, তাহলে শেষের দিকে। আচ্ছা, আচ্ছা, প্রোডাক্ট ম্যানেজারের ক্যারিয়ার ল্যাডারটা কিরকম হতে পারে? সাধারণত আপনি যদি অ্যামাজন বা গুগলের ইয়ের দিকে তাকান, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ার লেভেলের দিকে, এপিএম রোল বলে একটা নাম আছে, নাম হচ্ছে অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার। এটাকে প্রোডাক্ট ওনার বলা যেতে পারে, প্রোডাক্ট অ্যাসোসিয়েট বলা যেতে পারে, বিভিন্ন রোলে দেখতে পারেন। এটা হচ্ছে একেবারে এন্ট্রি লেভেলে হয়। বিগ টেকে সাধারণত এন্ট্রি লেভেলে ইন্টার্নশিপ দিয়ে বা হচ্ছে একটা বড় প্রোগ্রাম, বাংলাদেশি ইউনিলিভার, বড় বড় এমএনসি গুলাতে যে রোলটা থাকে, ম্যানেজমেন্ট ট্রেইনি, যেটা দিয়ে আপনাকে একটা ম্যানেজমেন্ট ট্র্যাকের জন্য নিয়ে নেওয়া হয় আর্লি এজে, ওরকম সিমিলার বড় বড় বিগ টেক কোম্পানি প্রোডাক্ট ম্যানেজার ক্যারিয়ার ট্র্যাক আছে। গুগলে ওটাকে এপিএম প্রোগ্রাম বলে, আইবিএম এ এপিএম প্রোগ্রাম ছিল, তারপর হচ্ছে ফেসবুকে আরপিএম আছে, এরকম বিভিন্ন রোলে তারা প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আপনাকে নিয়ে নেয়। ওখান থেকে এপিএম 1 2 পর প্রোডাক্ট ম্যানেজার থাকে, প্রোডাক্ট ম্যানেজার থেকে সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হওয়া যায়। আম, এরপর ওখান থেকে হয়তো বা গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার হওয়া যায়। গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার থেকে ডিরেক্টর, ডিরেক্টর থেকে ডিরেক্টরে চলে গেলে আপনি আসলে মানে কি এক্সিকিউটিভ রোলে ঢুকে পড়েছেন। এরপর ডিরেক্টর থেকে হয়তো বা সিনিয়র ডিরেক্টর বা ভিপি, এসভিপি, এসভিপির পর সি সুইট। তো সাধারণত এইভাবে রোল গুলো হয়। অ্যানালিস্ট, অ্যাসোসিয়েট, ম্যানেজার, ম্যানেজারের পর হয়তো সিনিয়র ম্যানেজার, ডিরেক্টর, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সি সুইট, এইভাবে হচ্ছে ইউএস এর বা হচ্ছে গ্লোবালি ক্যারিয়ার ল্যাডারটা সাধারণত উপরে উঠে। অ্যামাজনের মতো কোম্পানিতে অনেক সময় দেখবেন প্রোডাক্ট ম্যানেজার আরেকটু উঁচু রোলে থাকে, কারণ ওটা হচ্ছে তারা ডিরেক্টলি হয়তো বা জুনিয়র রোলে প্রোডাক্ট ম্যানেজার হায়ার করে না। সো প্রোডাক্ট ম্যানেজারটা একটু উঁচু রোলে থাকে। কোম্পানির ল্যাডার হয়তো বা শুরু হয় L4 বা L3 তে, প্রোডাক্ট ম্যানেজার L5 হয়। গুগলে যেমন কোম্পানির ক্যারিয়ার ল্যাডার হয় L3 তে শুরু হয়, অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার L3 হয়, এরপর আস্তে আস্তে L4, L5, L6 করে উপরে উঠে। আর ডিরেক্টর সাধারণত L8 এর দিকে থাকে। যারা যারা ইয়ে দেখেছেন, জাহিদ সবুর ভাই এরকম যারা যারা দেখেছেন যে বিভিন্ন টপ টপ টেক কোম্পানিতে কাজ করছে বাংলাদেশে, উনি হয়তো সিনিয়র ডিরেক্টর যতটুকু জানি, ওটা হচ্ছে L9 এর দিকে থাকে। বা ওটাকে ভিপির সমতুল্য ধরা হয়। এসভিপি আর সি সুইট হচ্ছে তার উপরে। একেবারে সিনিয়র লিডারশিপ বলতে যেটা বোঝা হয়, একটা কোম্পানির একটা সিনিয়র লিডারশিপ, ওটা হচ্ছে এসভিপি আর সি সুইট। ওটা সাধারণত সিনিয়র ডিরেক্টরের এক ধাপ বা দুই ধাপ উপরে থাকে। আহ আমরা যদি একটা গুগল বা অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাইয়ের ক্যারিয়ার ট্র্যাকের দিকে তাকাই, উনি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে গুগল জয়েন করেছিল 2004 সালের দিকে। উনি ইয়ে করে আইআইটি থেকে গ্রাজুয়েট করার পর ইউএসএ তে, যতটুকু জানি, স্ট্যানফোর্ডে পিএইচডি এবং মাস্টার্স এর জন্য ঢুকে ওখানে ঠিক কমপ্লিট করেছিল নাকি পিএইচডি খেয়াল নেই, মাস্টার্সটা কমপ্লিট করে যতটুকু জানে এরপরে ইয়েতে যায়, ওয়ালটনে, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া প্রেস্টিজিয়াস বিজনেস স্কুল, ওয়ালটনে এমবিএটা করে। ওয়ালটনে এমবিএ করার পর প্রোডাক্ট আই থিঙ্ক ম্যাকিনজিতে কাজ করেছিল স্ট্র্যাটেজি কনসাল্টিং এ বা ম্যানেজমেন্ট কনসাল্টিং এ। ম্যাকিনজি, বেইন, বিসিজি, যেটাকে বস্টন কনসাল্টিং গ্রুপ, যারা যারা বিজনেসে পড়াশোনা করেছে তারা বিসিজি, ম্যাট্রিক্স এর নাম শুনেছেন। এরকম তিনটা খুব প্রেস্টিজিয়াস কনসাল্টিং ফার্ম আছে যারা স্ট্র্যাটেজির দিকে, স্ট্র্যাটেজি এবং ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। দিস ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম যে চারটা ইয়ে আছে, চারটা বিগ ফোর বলে বিজনেসে, কেপিএমজি, ইওয়াই, তারপর হচ্ছে পিডাব্লিউসি, এই ডেলয়েট। ওই ওই বিগ ফোর আলাদা, ওরা অডিটিং, ট্যাক্সেস,
ইউজুয়ালি ওগুলো নিয়ে বেশি কাজ করে। আর এইদিকে ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজিতে তিনটা প্রেস্টিজিয়াস ফার্ম আছে, এর মধ্যে একটাতে কাজ করে সুন্দর পিচাই, এরপরে গুগল জয়েন করে। এবং গুগল আপনি দেখতে পারবেন একেবারে এই ছবির টপ রাইটে 2004-এ উনি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে জয়েন করে এবং একটার পর একটা সাকসেসফুল প্রোডাক্টে ওনার নাম বসায়। সো গুগল ম্যাপস, গুগল ক্রোম, এরকম দুইটা খুবই টপ প্রোডাক্টকে এন্ড টু এন্ড উনি যখন সাকসেসফুল করে ফেলে, তখন সাধারণত উনি খুব ফাস্ট ভিপি হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন উনি 4 বছরে প্রোডাক্ট ম্যানেজার থেকে ভিপি হয়ে গিয়েছে। এটা পসিবল হয়েছে কারণ হচ্ছে গুগল তখন একটা স্টার্ট আপ ছিল। সাধারণত স্টার্ট আপে আপনি যদি ভালো করেন, খুবই ফাস্ট কোম্পানি গ্রো করলে আপনার প্রমোশনও খুবই ফাস্ট হবে। সো এখন আপনি যদি গুগলে জয়েন করেন, এই লেভেলের গ্রোথ, মানে একেবারে পিএম থেকে ভিপি হতে মানুষজন 10 বছরের বেশি ইজিলি লেগে যায়, 15-20 বছর লাগতে পারে। এবং ওতে আপনি না হতে পারেন কারণ অনেক কম্পিটিটিভ, অনেকে সিনিয়র ম্যানেজার আটকে যাবে, অনেকে দেখবেন ডিরেক্টর আটকে যাবে, অনেকে হয়তো বা ওই প্রমোশন গুলোর জন্য ট্রাইও করবে না কারণ এত কম্পিটিটিভ এবং এতটা টাইম কনজিউমিং। আপনি অনেক মানুষকে দেখবেন যে লাস্ট 10-15 বছর ধরে এরকম একটা কোম্পানিতে হয়তো বা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার আছে। কারণ হচ্ছে তারা হয়তো বা ক্যারিয়ারে আরো উপরে উঠতে পারছে না বা উঠতে চায় না, কারণ বড় কোম্পানিতে অনেক কম্পিটিশন হয়। কিন্তু ছোট কোম্পানিতে সাধারণত অনেক অপরচুনিটি থাকে ফাস্ট প্রমোশন পাওয়া। So, উনি 4 বছরে ভিপি হয়ে গেছিল, যেটা হয়তো বর্তমানে উনি যদি গুগল জয়েন করতো হয়তো পসিবল হতো না, কারণ বড় কোম্পানিতে অনেক ব্যুরোক্রেসি থাকে। আম, এরপর উনি ভিপি হওয়ার পর গুগল অ্যাপস, অ্যান্ড্রয়েড কে গ্রো করা, এরকম বিভিন্ন রোলস নেয়, যার পরে উনি গুগলের সিইও হয়, এরপর ইভেন্চুয়ালি অ্যালফাবেটের সিইও হয়। তো প্রোডাক্ট ম্যানেজার যেহেতু দৈনন্দিন দিনে একটা প্রোডাক্টের স্ট্র্যাটেজি থেকে শুরু করে অনেক বড় ডিসিশনস গুলো নেয়, সাধারণত এই প্রোডাক্টটা যদি ভালো করে এবং ওই কোম্পানির টপ প্রোডাক্ট যদি এটা হয়ে যায়, লিডারশিপ পজিশনসে যাওয়ার জন্য প্রোডাক্ট ম্যানেজারের কেসটা খুব সহজ হয়। সো প্রোডাক্ট ম্যানেজার হয়ে কোম্পানিতে উপরে উঠা মানে কি রিলেটিভলি রিলেটিভলি ইজি, কারণ এই রোলটা খুব সিমিলার টু একটা ম্যানেজমেন্ট টিম যা করে। আচ্ছা, তো এই হচ্ছে একটা প্রোডাক্ট ম্যানেজার ক্যারিয়ার লিডার, ক্যারিয়ার ল্যাডার। যারা যারা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করবে তারা টার্গেট করবে, তাদের টার্গেট করা উচিত অ্যাসোসিয়েট প্রোডাক্ট ওনার এরকম রোল। যারা 2-3 বছর হয়ে গেছে তারা ডিরেক্টলি পিএম রোলের জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করবে। যারা হয়তো বা অন্য হয়তো বা কোন একটা টিমের ম্যানেজার বা পর্যন্ত গিয়েছিল, তারা প্রোডাক্ট ম্যানেজারে গিয়ে তাড়াতাড়ি সিনিয়র পিএম এর জন্য উপরে ওঠার ট্রাই করবে। বাট বেসিক্যালি আপনি যদি মিড ক্যারিয়ারে হন, 3-5 বছরের এক্সপিরিয়েন্স হয়েছে, আপনি প্রোডাক্ট ম্যানেজার রোলের জন্য ট্রাই করবেন, তার নিচে হলে আপনি ওনার, অ্যাসোসিয়েট, প্রোডাক্ট অ্যানালিস্ট এরকম রোলের জন্য ট্রাই করবেন। ইউজুয়ালি সাধারণত এইভাবে ক্যারিয়ার ল্যাডারটা সাজানো হয়। আচ্ছা, প্রোডাক্ট ম্যানেজার ডেলিভার করা লাগে আপনার চাকরিতে, 4টা জিনিস ডেলিভার করা লাগবে, এটাকে আমরা 4 বক্সে ফেলাতে পারি। ভিশন, স্ট্র্যাটেজি, ডিজাইন এবং এক্সিকিউশন। ভিশন হচ্ছে প্রোডাক্টটার, এবং আমি যে কোর্সেস নেই প্রোডাক্ট ম্যানেজমেন্টের, যে ক্যারিয়ার প্যাথটা আছে ওখানে আমরা প্রত্যেকটা টপিকের ডিটেলসে যাব, কিন্তু এই ওয়েবিনারের উদ্দেশ্যে শর্টে প্রোডাক্ট ম্যানেজারের কাজ হয় সাধারণত ছোট কোম্পানি বা স্টার্ট আপ ওই দায়িত্বটা সিইও এর উপরেই পড়ে, কারণ আলাদা প্রোডাক্ট ম্যানেজার হয়তো বা থাকে না। প্রোডাক্ট ম্যানেজারের কাজটা হয় হচ্ছে আপনার প্রোডাক্ট যে পৃথিবীতে সাকসেসফুল হয়েছে ওই পৃথিবীটা কেমন ওইটার একটা পিকচার দেওয়া। সো বর্তমানে আপনার কাস্টমার, আপনার যে আইডিয়াল কাস্টমার, তার জীবনে কোনো একটা প্রবলেম থাকবে। হয়তোবা তার সকালে ইয়ে খায়, আহ সকালে ব্রেড খায়, ওটা ব্রেড হয়তোবা গরম করা কঠিন বা ব্রেড নরম থাকে, এরকম কোনো একটা প্রবলেম আছে। ওখান থেকে আপনার প্রোডাক্ট, যেটা হয়তো একটা টোস্টার বা একটা ওভেন, আম, যে পৃথিবীতে সাকসেসফুল হবে ওই পৃথিবীতে কত সুন্দরভাবে ওই ইউজারটা সকালে ওই প্রবলেমটা সলভ করতে পারবে, ওই জার্নিটা, ওই দুনিয়াটা কিরকম হবে ওই ভিশনটা আঁকা, বা ওই ভিশনটা বা ওই ভিশনটার একটা আইডিয়া দেওয়া হচ্ছে প্রোডাক্ট ম্যানেজারের কাজ। তো প্রোডাক্টটা কিভাবে কাজ করবে আইডিয়াল ওয়ার্ল্ডে ওই ভিশনটা আনা। ওই ভিশনটা আনার পর স্ট্র্যাটেজিটা, যে এই প্রোডাক্টটা মানুষজন চায় নাকি, প্রোডাক্টটা মানুষজন এই প্রোডাক্টের জন্য টাকা দিতে ইচ্ছুক নাকি, কোন মানুষ এই প্রোডাক্টটা চায় কোন মানুষ চায় না, এটা আমরা কিভাবে বুঝবো, কিভাবে টেস্ট করব, ওই ওই প্ল্যানটা বানানোর স্ট্র্যাটেজি হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার দায়িত্ব পড়ে। এরপরে আছে হচ্ছে ডিজাইন, কাস্টমারের সাথে কথা বলা,
কাস্টমার সাথে কথা বলে বোঝা এক্স্যাক্টলি তাদের যে প্রবলেমটা আছে ওটার জন্য ঠিক কোন ফিচারটা লাগবে, সলিউশনটা লাগবে এবং কোনগুলো লাগবে না, ওই ডিজাইনটা করা, ওই প্রোটোটাইপটা ডিজাইনের সাথে বানানোর দায়িত্ব পড়ে প্রোডাক্ট ম্যানেজার। এবং অবশেষে এক্সিকিউশন, ওই ডিজাইনটা নিয়ে কিভাবে ইঞ্জিনিয়ারিং টিমের সাথে কাজ করে আমরা এটা বানাবো, প্রোডাক্টটা সাকসেসফুল হচ্ছে নাকি হচ্ছে না এটা মাপবো কিভাবে, প্রোডাক্টটা যদি কোনো একটা মেট্রিকে সাকসেসফুল না হয় এটা নেক্সট ধাপ কি হবে। এই দৈনন্দিন যেই ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করে বাগ সলভ করা এবং ফিচার বানানো, এই কাজগুলো প্রোডাক্ট ম্যানেজারের কাছে পড়ে। সো ভিশন, স্ট্র্যাটেজি, ডিজাইন, এক্সিকিউশন, এই চারটা অ্যাঙ্গেলে প্রোডাক্ট ম্যানেজারের কাজ করা লাগে এবং সাধারণত যে কোনো প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ার পাতে এই চারটা টপিকই কভার করা উচিত। এবং আইসিপিএম ক্যারিয়ার পাতে ওই চারটার টপিকই ডিটেলসে কভার করা হবে, বাট এটা হচ্ছে একটা ব্রড আইডিয়া অফ হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি কি ডেলিভার করা লাগে। লাস্টে কোয়েশ্চেন্স করার সময় আপনি যে যে কোনো সময় আমাকে বলতে পারবেন কোয়েশ্চেন্স করার সময় যে ভাই এই স্লাইডটা বের করে এটা আবার বুঝাতে পারবেন নাকি। আপাতত এগিয়ে যান। সেটা হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল, এবং প্রোডাক্ট ম্যানেজার যে কোনো প্রোডাক্ট ম্যানেজারই পুরাটুই সাধারণত দেখা লাগে। আপনি যদি একটা প্রোডাক্ট ম্যানেজার ক্যারিয়ার ভালো করতে চান, আপনার অ্যাটলিস্ট একটা প্রোডাক্ট হলেও পুরো এন্ড টু এন্ড বোঝা লাগবে। যারা প্রোডাক্ট ম্যানেজমেন্টের লিডারশিপ রোল পর্যন্ত চলে যায় তারা হচ্ছে 4-5টা প্রোডাক্ট একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে গেছে দেখে তারা ওই ক্যারিয়ারে পুরো উঠতে পেরেছে। তো সাধারণত প্রোডাক্ট লাইফ সাইকেলটা শুরু হয় ডিসকভারি থেকে, যে একটা আইডিয়া কি হতে পারে, বর্তমানে কাস্টমারদের কি কি প্রবলেমস আছে ওদের সাথে কথা বলা। আপনি হয়তো ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, আপনি নিজে হয়তো একটা কাস্টমার ছিলেন, এভাবে করে ডিসকভারি করা, ওটার পর এটা ভ্যালিডেট করা এই প্রবলেমটা কি আদৌ একটা প্রবলেম নাকি, কাস্টমার এরকম একটা সলিউশন কি হতে পারে কাস্টমারের জন্য, ওরা টাকা পে করতে রাজি নাকি, ওগুলো ভ্যালিডেট করা। এরপর প্রোডাক্টটা বানানো, আহ প্রথম ফিচার কি হবে, আমরা প্রথম 3 মাসে কি বানাবো, 6 মাসে কি বানাবো, আমরা যে প্রথম 3 মাসে প্রোডাক্টটা বানাবো এর মধ্যে কতটুকু টাইম আমি বাগ ফিক্সিং এ দিব, কতটুকু টাইম আমি একটা ফিচার ইমপ্রুভমেন্টে দিব, কতটুকু টাইম নতুন ফিচার বানানোর জন্য দিব, সবকিছুর ডিসিশন নেওয়া। এরপর প্রোডাক্টটা লঞ্চ করা, গো টু মার্কেট কি হবে, আমরা কোন কোন চ্যানেলে লঞ্চ করব, আমরা কোন কোন কমিউনিটি ব্যবহার করব, আমরা আমরা কি সেলস লেড হব নাকি প্রোডাক্ট লেড হব, এই স্ট্র্যাটেজিটা করা। এরপরে ইভ্যালুয়েট করা যে লঞ্চটা সাকসেসফুল হয়েছে নাকি, আমাদের লঞ্চটা সাকসেসফুল হয়েছে নাকি, ওটার জন্য কি কি ম্যাট্রিক্স আছে, আমাদের ফানেল কিরকম, এগুলো বোঝা। এবং অবশ্যই ইটারেট করা, ওই ওই ডেটাটা নিয়ে কোথায় আমাদের ইমপ্রুভ করা লাগবে, কোথায় ইমপ্রুভ করা লাগবে না, নেক্সট ধাপ কি হতে হবে। এই একটা সাইকেল যদি আপনি ভালোভাবে রান করেন আপনি ভালো বিজনেস আউটকাম পাবেন, মানে হচ্ছে রেভিনিউ জেনারেট হবে বা প্রফিট পাবেন। এরপরে আপনি আবার সাইকেলটা রিপিট করবেন, কারণ আপনার প্রোডাক্টে নতুন জিনিস আনা লাগবে, ওটার জন্য নতুন কিছু ডিসকভার করা লাগবে। বড় কোম্পানিতে যখন আপনি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করবেন বেশিরভাগ সময় আপনি একটা এক্সিস্টিং প্রোডাক্টেই ঢুকবেন যেটা একটা ছোট্ট জিনিস কাজ করবে। যেমন আমার কলিগস আমি দেখেছি মেটাতে যারা কাজ করে তারা হয়তো বা ইনস্টাগ্রামের শুধু শপসে, ইনস্টাগ্রামের ভেতরে শপসের মধ্যে কাজ করে, বা গুগলের গুগলের ম্যাপসের খুব স্পেসিফিক একটা রাউটিং এর উপর কাজ করে, এটা হচ্ছে বড় কোম্পানিতে। বিকাশে হয়তো বা আপনি শুধু সেন্ড মানির উপর, সেন্ড মানি অনেক বড় ফিচার, সেন্ড মানির উপর কাজ করবেন বা হচ্ছে রিকোয়েস্ট মানির উপর কাজ করবেন, খুব স্পেসিফিক হয়তো বা ফিচারের উপর আপনি পিএম হিসেবে কাজ করবেন। যে ছোট কোম্পানিতে অনেকগুলো ফিচার আপনার ওভারসি করা লাগতে পারে। আচ্ছা, তো যেমন আমি যখন আইবিএম এ ছিলাম তখন আমি আহ, খুবই একটা স্পেসিফিক ডিভিশনের স্পেসিফিক প্রবলেম সলভ করার জন্য একটা প্রোডাক্টের উপর কাজ করতাম এবং লিড করতাম। যখন আমি ক্লাস পে ছিলাম, যেটা অনেক আর্লি সিরিজে, 50-50-এর কাছাকাছি এমপ্লয়, তখন পুরা আমাদের ডেটা ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সকল ডেটা রিলেটেড যত প্রোডাক্টস আছে সবগুলোই ম্যানেজ করা লেগেছে। স্কোপ হঠাৎ করে অনেক বড় হয়ে গেছে। স্কেলে আসার পর স্কোপ আবার ছোট হয়ে গেছে কিন্তু ইম্প্যাক্ট আবার বড় হয়ে গেছে, কারণ বড় কোম্পানিতে খুব ছোট একটা উইন আনলে আপনার ইম্প্যাক্ট অনেক বড় হয়। ছোট কোম্পানিতে হয়তো ওই সুযোগটা আহ, হয় না। বড় কোম্পানিতে আমার মনে আছে যে আইবিএম এ আমরা 1% বা 2% ইমপ্রুভমেন্ট টার্গেট করতাম। যে আচ্ছা আমরা যদি 1% এখানে কস্ট কমাতে পারি আমাদের $14 মিলিয়ন সেভিংস হবে। এইসব বড় মানে একটা মার্জিন চেঞ্জ করে বড় উইনস জানা শুধু বড় কোম্পানিতে পসিবল হয়, ছোট কোম্পানিতে সাধারণত পসিবল হয় না, কিন্তু ওখানে মানে আর কি দায়িত্ব অনেক বেশি আছে, 3-4টা প্রোডাক্ট আমরা কভার করার সুযোগ পাবো। সেখানে প্রমোশন ফার্স্ট হয় যদি কোম্পানি সাকসেসফুল হতে থাকে। আচ্ছা, প্রোডাক্ট লাইফ সাইকেল, অনেক ধরনের প্রোডাক্ট ম্যানেজার থাকতে পারে। স্কিলস মোটামুটি একেবারে ফাউন্ডেশনালি কমন
বেশিরভাগই কমন পড়বে অ্যাক্রস দ্য রোলস। জাস্ট কয়েকটাতে হয়তো বা ডোমেইন স্পেসিফিক একটু এক্সট্রা স্কিল লাগতে পারে, কিন্তু কোম্পানির উপর ডিপেন্ড করে এবং কোম্পানি কি প্রোডাক্ট বেচতেছে ওইটার উপর ডিপেন্ড করে। সাধারণত আমি দুই ধরনের প্রোডাক্ট ম্যানেজার দেখেছি, একটা হচ্ছে জেনারেল প্রোডাক্ট ম্যানেজার যেটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার, আর একটা হচ্ছে টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার। অনেক কোম্পানি অনেক টেকনিক্যাল প্রোডাক্টস ইয়ে করে বেচা, যেমন গুগলের ম্যাপস টিম বা এরকম হয়তোবা হয়তোবা অ্যামাজনের AWS এর একটা টিম হতে পারে। এর প্রোডাক্টটা এতটাই টেকনিক্যাল যে আপনি যদি একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে না আসেন, আপনার হয়তো কাজ করতে দৈনন্দিন জীবনে ম্যানেজার প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কষ্ট হবে। সো অনেক টিম টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার স্পেসিফাই করে দেয়, কিন্তু বেশিরভাগ কোম্পানি ওটা স্পেসিফাই করে না। এবং এই টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজারের মধ্যে হয়তো বর্তমানে আপনি দেখতে পারবেন ডেটা প্রোডাক্ট ম্যানেজার, হয়তো বা AI প্রোডাক্ট ম্যানেজার। আপনার কোম্পানি হয়তো বা B2B প্রোডাক্ট বেচে, তো আপনার দৈনন্দিন জীবনে B2B প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আপনার কাজ ডিফারেন্ট হবে দেন B2C প্রোডাক্ট ম্যানেজার। আপনি হয়তো ডিজিটাল হতে পারে, হার্ডওয়্যার হতে পারে। আপনার হয়তো বা মার্কেটিং প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আনা লাগতে পারে, যেটা হচ্ছে প্রোডাক্টের মার্কেটিং লিড করার জন্য আপনি কাজ করেন। অনেক কোম্পানি প্রোডাক্ট ম্যানেজার শুধু মার্কেটিং রোলেই নেয়, যেমন অ্যাপেলে প্রোডাক্ট ম্যানেজার হিসাবে ওরকম আলাদা রোল নেই, প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার খুব জনপ্রিয়। এয়ারবিএনবি তে প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার খুব জনপ্রিয়। সো এরকম বিভিন্ন কোম্পানিতে তাদের নিডস, তাদের প্রোডাক্ট বোঝে ডিফারেন্ট প্রোডাক্ট ম্যানেজার রোল থাকে, কিন্তু সাধারণত ইউনিভার্সিটি এরকম জেনারেল প্রোডাক্ট ম্যানেজার, টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার, প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার, এরপরে বাকিটা কোম্পানি নিজের মতো কাস্টমাইজ করে নেয় তাদের কি লাগবে। আচ্ছা, একটা খুব কমন প্রশ্ন পাই হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার ভার্সেস প্রজেক্ট ম্যানেজমেন্ট কি দুইটা জিনিস এক নাকি? না, দুইটা জিনিস এক না, কিন্তু অনেক সিমিলারিটিজ আছে। সাধারণত প্রোডাক্ট ম্যানেজার হিসাবেও আপনার অনেক সময় খানিকটা প্রজেক্ট ম্যানেজমেন্ট করা লাগবে। প্রোডাক্ট ম্যানেজারের যেসব কাজগুলো ওটা অনেক সময় প্রজেক্ট ম্যানেজারের করা লাগে না, এবং অনেক কোম্পানিতে, টেক কোম্পানিতে স্পেশালি, যদি আপনাকে একটা ওয়েবসাইট বা অ্যাপ টিমে প্রজেক্ট ম্যানেজার হিসেবে নেওয়া হয়, আপনি ধরেই নিতে পারবেন দৈনন্দিন জীবনে আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্টের অনেক কাজ করা লাগবে, কিন্তু কোম্পানি হয়তো বা কোনো কারণে প্রজেক্ট ম্যানেজমেন্ট ডাকছে। কিন্তু একেবারে মূলত এই দুইটা ফাংশনস এর বড় ডিফারেন্স আছে। প্রোডাক্ট ম্যানেজারের কাজ হচ্ছে স্ট্র্যাটেজি ডিফাইন করা প্রোডাক্টের, ওইটার সাকসেস কিভাবে মাপবো এবং কখন বানাবো, ওটা কেন বানাবো, এবং আম, আম, ওইটা আমরা কিভাবে প্রায়োরিটাইজেশন করব, এই রোলগুলো প্রোডাক্ট ম্যানেজার নেওয়া লাগে। প্রজেক্ট ম্যানেজার অনেক সময় স্ট্র্যাটেজির উপর ফোকাস করে না, একটা প্রজেক্টের স্কোপ ডেফিনিশন হয়ে যাওয়ার পর বা শুরুর দিকে ওই ওই প্রজেক্টটা এন্ড টু এন্ড আমি কিভাবে ডেলিভার করব। সো একটু ট্যাকটিক্যাল, শর্ট শর্ট টার্মে, লং টার্ম না, শর্ট টার্মে 3 থেকে 6 মাসের প্রজেক্ট হতে পারে। ট্যাকটিক্যাল টাইমলাইন, ওখানে রিসোর্স অ্যালোকেশন কি হবে, তা অনেক সময় বাজেট ম্যানেজমেন্ট, এরকম বিভিন্ন জিনিসে প্রজেক্ট ম্যানেজার কাজ করে। তো একটা এক্সাম্পল হচ্ছে, আমি পার্সোনালি দেখেছি, প্রোডাক্ট ম্যানেজার এক্সাম্পল হবে হচ্ছে হয়তোবা আপনাকে আম, ইউটিউব শর্টস এর টিমে নেওয়া হয়েছে, আপনাকে বলা হচ্ছে আমাদের ইউটিউব শর্টস এর নেক্সট 6 মাসে কি কি ইমপ্রুভমেন্টস করা লাগতে পারে। এটা হচ্ছে একটা প্রোডাক্ট ম্যানেজমেন্টের এক্সাম্পল। প্রজেক্ট ম্যানেজমেন্ট অনেক ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজে হতে পারে, কিন্তু আপনাকে বলা হতে পারে যে আমাদের রেস্টুরেন্ট আমরা রিডেকোরেট করব নেক্সট 6 মাসে, এই রিডেকোরেশন প্ল্যানটা আপনি কিভাবে চালাবেন। সো আপনি হচ্ছে আহ, কত কোন মাসের রিসোর্স অ্যালোকেশন কিরকম হবে, কে কে কোথায় কাজ করবে, তারপর হচ্ছে আম, আমরা কোন জায়গায় কত টাকা খরচ করব, কতটুক বাজেট ক্রস করলে একটা কনসার্ন হয়ে যাবে। এই ডেলিভারিটা প্রজেক্ট ম্যানেজমেন্টে বেশি হয়। প্রোডাক্ট ম্যানেজমেন্টে একটা অংশ এটা, কিন্তু ফুল ফুল স্কোপ ওইটা না। এবং প্রজেক্ট ম্যানেজার ব্যাকগ্রাউন্ড থেকে আসলে আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউস থেকে শুরু করে অনেক জায়গায় একটা ছোট্ট অ্যাডভান্টেজ পাবেন, কারণ প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড অনেক স্কিল প্রোডাক্ট ম্যানেজারেরও কাজে লাগে। আচ্ছা, এখন আপনি যদি এখন প্রোডাক্ট ম্যানেজার হতে চান, আপনার নেক্সট 0 থেকে 12 মাস কিরকম হবে? শুরু করবেন প্রোডাক্ট ম্যানেজমেন্টের বেসিক নলেজ থেকে। আমি কয়েকটা রিসোর্সেস সাজেস্ট করবো বেসিক নলেজ অ্যাকোয়ার করার জন্য। বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি, ওইটার বেসিক্স কি, ওগুলো হয়তো বা আপনি জানুয়ারি থেকে মার্চ টাইম নিয়ে শিখবেন। এবং ওইটা যখন শিখবেন আপনি প্রজেক্টস করবেন, আপনি হয়তো ছোট্ট কোনো একটা আইডিয়া, ওগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, কারণ কোনো একটা স্কিল শেখার বেস্ট ওয়ে হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করা, ইমপ্লিমেন্ট করে ফিডব্যাক পাওয়া।
সো আপনি যদি একটা বাস্তব একটা প্রোডাক্টের উপর কাজ করেন এবং ওইটা যদি আপনি মার্কেটে নিয়ে যান, কাস্টমারদের কাছে যখন ফিডব্যাক পাবেন, আপনি বুঝে যাবেন যে প্রোডাক্ট ম্যানেজমেন্টের কোনটা ঠিক কোনটা ভুল। এরপরে মার্চ থেকে এপ্রিল আপনার যদি কোনো ডিরেক্ট ওপেনিং না থাকে, টেক বিজনেস ডিজাইন এরকম একটা রোল নিবেন একটা প্রোডাক্ট টিমে, বা নেওয়ার চেষ্টা করবেন আপনার এক্সিস্টিং স্কিল ব্যবহার করে। ওটা হয়তো হয়তো মার্চ থেকে এপ্রিল। এবং ওই মার্চ থেকে এপ্রিল যখন আপনি ওই রোলে বেট ইমপ্রুভ করবেন, ওই রোলে আপনি স্কিলস আর্ন করবেন, ওই টাইমে ওই প্রোডাক্ট টিমে প্রোডাক্ট প্রোডাক্ট ম্যানেজমেন্ট রিলেটেড যদি কোনো কাজ থাকে, ওগুলোর দায়িত্ব আপনি নেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার প্রেজেন্ট কোম্পানিতে হতে পারে, এটা আপনার ফিউচার কোম্পানিতে অ্যাপ্লাই করবেন যে জব, ওরকম রিলেটেড কোন একটা স্কিলস এর উপর হতে পারে। ওই টাইমে আপনি হয়তো আপনার ম্যানেজার বা লিডারশিপকে কমিউনিকেট করবেন যে আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্ট রোলে ইন্টারেস্টেড, আপনার আপনার রোলটা প্রোডাক্ট ম্যানেজার হতে পারে নাকি, বা এখানে কোনো একটা ওপেনিং আছে নাকি। এবং সাধারণত যদি ওপেনিং না থাকে, আপনাকে তারা হয়তো বলবে যে আপনি রেজাল্টস এনে দিতে, যে যদি আপনি এই প্রোডাক্টটাকে সাকসেসফুল করতে পারেন আপনার টাইটেলটা হয়তো প্রোডাক্ট ম্যানেজার করে দিবে। সেই রেজাল্টসটা আপনি নেক্সট 2 মাসে আনার চেষ্টা করবেন, মে থেকে জুন। এরপর রেজাল্টসটা পেয়ে গেলে আপনার প্রোডাক্ট রিলেটেড এক্সপিরিয়েন্স হয়ে গেল, তখন হয়তো আপনি ওই কোম্পানিতে পিএম রোল এনশিওর করবেন, বা হচ্ছে অন্য কোম্পানিতে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার ওই এক্সপিরিয়েন্স দেখে আপনি একটা প্রোডাক্ট ম্যানেজার রোল পেতে পারবেন। সো এটা হচ্ছে নেক্সট 0 থেকে 12 মাসের রোড ম্যাপ। এগেন যদি আপনি ইউনিভার্সিটি গ্রাজুয়েট হয়ে থাকেন ফ্রেশ, হয়তো বা অ্যানালিস্ট অ্যাসোসিয়েট এরকম একটা রোল আপনি পাবেন, সো তখন টেক বিজনেস ডিজাইন যে কোনো একটা টিমে ঢুকতে পারলেই হয়েছে, আপনি 1-2 বছরের মধ্যে প্রোডাক্ট ম্যানেজার হয়ে যেতে পারবেন। এখন দেখছি বাংলালিংক এরকম কয়েকটা টেক কোম্পানিতে গ্রাজুয়েশনের পরেই প্রোডাক্ট টিমে হায়ার করে। তো অনেক কোম্পানির ওয়েবসাইটে গেলে আপনি হয়তো প্রোডাক্ট ম্যানেজমেন্ট রোলস ওপেনিং দেখতে পারবেন। এবং যদি ওটা না থাকে, আপনি যদি মিড ক্যারিয়ার হন, আপনি প্রোডাক্ট টিমের আশেপাশে আপনার যা স্কিলস আছে ওগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন। অবশেষে আপনি যখন এবং করতে করতে যখন আপনার উপর ভরসা হয়ে যাবে টিমের, তখন আপনাকে অনেক প্রোডাক্ট রিলেটেড কাজ ধরিয়ে দেওয়া হবে, যেগুলো করলে আপনি প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য রেজুমেতে এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, বা একটা কেস করতে পারবেন যে আচ্ছা আমি প্রোডাক্ট ম্যানেজার হওয়ার আমার যথেষ্ট স্কিলস আছে, সো দিস ইজ আমার কেস ফর বিং আ প্রোডাক্ট ম্যানেজার। আচ্ছা, এটা হচ্ছে রোড ম্যাপ। কি কি টুলস সাধারণত ফিল্ডে ইউজ করা হয়? ডিজাইনের জন্য ফিগমা বা স্কেচ, এগুলো অনলাইন আপনি শিখতে পারবেন, করে করে শেখা যায়। আমি নিজেই ধরেন আহ, আহ, বিভিন্ন প্রোডাক্ট ম্যানেজমেন্ট রোল ভালো করার জন্য স্কেচ বা ফিগমা 1-2 সপ্তাহে কিভাবে হালকা পাতলা ওয়্যার ফ্রেম বানানো হয় ওগুলো শেখা লেগেছে, এবং কয়েক মাস কাজ করতে করতে একটা বেসিক আইডিয়া হয়ে গেছে। সো ডিজাইন এগুলো এইসব টুলস আছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট বা হচ্ছে স্ক্রাম যেটা বলে, প্রোডাক্ট অনেক টেক টিমই অ্যাজাইল মেথড ফলো করে, স্ক্রাম দিয়ে তাদের দৈনন্দিন জীবনে চালানো হয়, সো ওগুলো রান করার জন্য জিরা বা ট্রেলো কিভাবে ব্যবহার করতে হয় ওগুলো শেখা। যারা ডেভেলপার্স তারা পাইথন বা জাভাস্ক্রিপ্ট এরকম কোন ল্যাঙ্গুয়েজ পারলে ভবিষ্যতে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে এরকম এরকম প্রোডাক্ট ডেভেলপমেন্টের আপনার যথেষ্ট নলেজ থাকবে, সো এটা কাজে লাগবে। কমিউনিকেশনের জন্য পাওয়ার পয়েন্ট, সফট স্কিলস পারা বেশ ভালো। এবং অবশ্যই বিভিন্ন অ্যানালাইসিস এর বিভিন্ন ল্যাঙ্গুয়েজেস আছে, আপনি সিকুয়েল শিখতে পারেন, এক্সেল শিখতে পারেন, পাইথন শিখতে পারেন। এই যতগুলো আমি টুলস বলেছি প্রত্যেকটাই কোনো না কোনো পয়েন্ট ইন টাইমে আমার কাজে লেগেছে, সেগুলো আমি লিস্ট করলাম। অবশ্যই আরো অনেক টুলস আছে, যেমন ইউজার ইন্টারভিউজ এর জন্য অনেকে মিউরাল ইউজ করে, তারপর ইউজার ফ্লো আঁকার জন্য অনেক সময় মিরো ইউজ করে, এরকম অনেক টুলস আছে। কিন্তু এরকম 1-2টা ধরে ওগুলাতে খুব ভালো হলে প্রোডাক্ট ম্যানেজার হওয়া ইজি হয়ে যায়। আচ্ছা, এবং কি কি বই পড়তে পারেন কয়েকটা এক্সাম্পল দিই। লিন প্রোডাক্ট প্লেবুক নামের একটা বই আছে, এটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ফাউন্ডেশনস বোঝার জন্য। হুক নামের একটা বই আছে, যেটা হচ্ছে একটা প্রোডাক্ট ডিজাইনে ইউজার সাইকোলজি কিভাবে ব্যবহার করা যায় একটা ভালো প্রোডাক্ট বানানোর জন্য, যেটা মানুষ বারবার ইউজ করতে চাবে। না, মাম টেস্ট নামের একটা বই আছে, ওটা ইউজার ভ্যালিডেশনের জন্য, ইউজারকে আমি কিভাবে ইন্টারভিউ করবো, ওদের কাছে কি তথ্য নিব আমার আইডিয়াকে ভ্যালিডেট করার জন্য। ডিকোড অ্যান্ড কনকোর একটা বই আছে, যেটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট যেসব ইন্টারভিউস হয় ওই ইন্টারভিউসে ভালো করার জন্য আপনার কি কি জানা লাগবে। এবং একটা আছে বই আছে নাম $100 মিলিয়ন অফার, সেটা মার্কেটিং এবং সেলস এর কিভাবে অফার বানানো লাগে, কিভাবে ভালো করা যায় ওগুলো শেখার জন্য।
সো বিভিন্ন জায়গা থেকে আমরা নলেজ দিতে পারবো এবং অবশেষে এরকম একটা ক্যারিয়ার পাথ জয়েন করা যেখানে এক্সপিরিয়েন্স ইনস্ট্রাক্টররা তারা যা যা বাস্তব লাইফে শিখেছে ওগুলো শেখাতে পারবে। ওগুলাও আপনি জয়েন করতে পারেন, বাট নেক্সট কয়েক মাসে আপনি যদি এগুলো করেন আপনি প্রোডাক্ট ম্যানেজার ক্যারিয়ার শুরু করার জন্য বেশিরভাগ মানুষের থেকে অনেক এগিয়ে যাবেন। এবং বাকিটুক নিজের উপর আস্তে আস্তে কাজ করতে করতে শেখা। এটা তো একটা ক্যারিয়ার পাথ। সো আমি 5 বছর বেশি হয়ে গেল প্রোডাক্ট ম্যানেজমেন্ট করছি, কিন্তু আমি 5 বছর আগে যে প্রোডাক্ট ম্যানেজারটা ছিলাম তার থেকে এখন মাছ বেটার একটা প্রোডাক্ট ম্যানেজার, কিন্তু এখনো সামনে যাওয়ার অনেক পথ বাকি। এখনো প্রোডাক্ট ম্যানেজমেন্ট হেড হওয়া বড় কোম্পানিতে বা ডিরেক্টর হওয়া বা সি সুইটে যাওয়া ওগুলোর জন্য যা যা শেখা লাগে এখন অনেক পথ বাকি। সেটা লম্বা জার্নি। কিন্তু এটা শুরু আপনি আজকে বা কালকে করতে পারেন, আজকে করাই ভালো সবসময়। সো থ্যাংক ইউ ওই প্রথম ধাপটা নেওয়ার জন্য। আপনি যে ওয়েবিনারে এসেছেন রাতে টাইম বের করে, ওইটাই প্রথম ধাপ এবং হোপফুলি এটাকে আপনাকে প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য অনেক সুযোগ দিবে। আচ্ছা, এখন আমি কিউএনএ নিব। আমি স্ক্রিনটা অনই রাখি কারণ কোনো একটা স্লাইডে ফেরত যেতে পারে। আমি আস্তে আস্তে আহ প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার করার চেষ্টা করি। আচ্ছা, হোয়াট অ্যাবাউট রিমোট জব অপরচুনিটি অ্যাজ এ পিএম? হ্যাঁ, প্রোডাক্ট ম্যানেজার হিসেবে রিমোট জবস আছে আসলে। কোন একটা জব যদি আপনি খোঁজার চেষ্টা করেন, আম, যতগুলো অপরচুনিটি আছে ওইটার খুব ওইটার একটা ছোট অংশ হবে হচ্ছে রিমোট সব সময়, তাই না? মানে একটা পুরো যদি একটা ফুল সেট অফ অপরচুনিটি থাকে ওইটার একটা ছোট অংশ হবে রিমোট। এখন প্রোডাক্ট ম্যানেজমেন্ট যে ক্যারিয়ার ট্র্যাকটা ওইটা অনেক মানে ইন ডিমান্ড। সো ইন ডিমান্ড যদি কোনো কিছু হয় ওটা অনেক কম্পিটিটিভ হবে। সো ধরেই নিবেন যে কোনো প্রোডাক্ট ম্যানেজমেন্ট রোলটা কম্পিটিটিভ হবে। এবং ওইটা পাওয়ার জন্য আপনার সব স্কিলস ডেভেলপ করা লাগবে। এবং কম্পিটিটিভ কারণ আছে, কারণ এটা খুব প্রমিজিং একটা ক্যারিয়ার পাথ, এই জন্যই কম্পিটিটিভ। সো ওইটার একটা এক্সিস্টিং কম্পিটিটিভ রোলের একটা ছোট অংশ হচ্ছে রিমোট। সো অবশ্যই যে কোনো কোম্পানিতে রিমোট অপরচুনিটিস থাকতে পারে। সো প্রোডাক্ট ম্যানেজার হিসেবে রিমোট অপরচুনিটি পাবেন, কিন্তু ধরে নেবেন যে রিমোট অপরচুনিটিটা আরো বেশি কম্পিটিটিভ হবে। আর রিমোট অপরচুনিটি পাওয়ার জন্য সাধারণত কোম্পানির ওয়েবসাইটে ডিরেক্টলি আমি সার্চ করে দেখি। অনেক সময় ইউএসএ তো অনেক টপ অ্যাক্সেলারেটর আছে স্টার্ট আপের, বা বিভিন্ন কান্ট্রিতে অ্যাক্সেলারেটর আছে। সিঙ্গাপুরের অ্যাক্সেলারেটর আছে, এশিয়া প্যাসিফিক এরকম রিজিয়নে, ইন্দোনেশিয়া, ইউকে। ওই অ্যাক্সেলারেটর গুলোতে অনেক স্টার্টআপস থাকে যাদেরকে তারা হেল্প করে গ্রো করার জন্য। এই অ্যাক্সেলারেটর গুলো সাধারণত ওই স্টার্টআপের কি কি ওপেনিং আছে ওইটার জন্য একটা জব বোর্ড মেনটেন করে। সো ধরেন বিখ্যাত অ্যাক্সেলারেটরস লাইক ওয়াই কম্বিনেটর, আপনি যদি ওদের ওয়েবসাইটে যান দেখবেন একটা জবস বোর্ড আছে। ওই জবস বোর্ডে গেলে আপনি দেখতে পারবেন যে ওখানে রিমোট নাকি ইন পার্সন রোলস আছে নাকি। সাধারণত স্টার্টআপে রিমোট রোলস গুলো পাওয়া ইজি হয়ে যায় বাংলা, কারণ প্রোডাক্ট ম্যানেজার হিসেবে, কারণ স্টার্টআপে যেহেতু টপ ট্যালেন্ট পাওয়া লাগবে কিন্তু ওদের অত রিসোর্সেস থাকে না, তারা অনেক এরকম ফ্যাসিলিটি দেয় ইয়েকে আনার জন্য, নতুন এমপ্লয়িজদের আনার জন্য। So আমি সবসময় সাজেস্ট করবো স্টার্টআপের রিমোট অপরচুনিটি গুলো দেখার জন্য। ওকে। যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে একটা ইয়েতে যেতে চায়, প্রোডাক্ট ম্যানেজমেন্টে সুইচ করতে সুইচ করতে চায়, নন টেকনিক্যাল আপনার বোঝা লাগবে যে আপনি কোন রোলে ছিলেন। সাধারণত আপনি বিজনেস রিলেটেড রোলে ছিলেন। So আপনি যে বিজনেস রিলেটেড রোলে ছিলেন ওই প্রোডাক্ট টিমের ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করা, ওই প্রোডাক্ট টিমের ডিজাইনের সাথে কাজ করে শুরু করে দিলে আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্টের একটা এক্সপিরিয়েন্স পেতে পারবেন। সো আপনি যদি ধরেন কাস্টমার সার্ভিসে ছিলেন, চান্সেস আর কাস্টমার সার্ভিসেস লাইক ওয়ার্কস ক্লোজলি উইথ সেলস আর মার্কেটিং। সো আপনি হয়তো সেলস আর মার্কেটিং এ ঢুকে যেতে পারবেন। সেলস আর মার্কেটিং প্রবাবলি ক্লোজলি কাজ করবে প্রোডাক্ট টিমের সাথে। সো আপনি যদি সেলস আর মার্কেটিং এ ভালো হন তখন আপনাকে সুযোগ দিবে প্রোডাক্ট টিমের হয়তো বা নেক্সট ফিচার বা নেক্সট স্ট্র্যাটেজিতে কি হওয়া উচিত ওইটাতে একটা সে সে এর জন্য। এবং যখন আপনি ট্রাস্টটা বিল্ড করবেন তখন ওই সে ওই প্রোডাক্টের স্ট্র্যাটেজি ট্যাকটিক্স নেক্সটে কি হওয়া উচিত ওগুলাতে যখন আপনি অপিনিয়ন্স দেওয়া শুরু করবেন আপনি ন্যাচারালি প্রোডাক্ট ম্যানেজমেন্টের ক্যারিয়ার সুইচটা করতে পারবেন। আচ্ছা। জি। ভালো। প্রোডাক্ট ম্যানেজার প্রোডাক্ট ম্যানেজারের কাজ হয় প্রোডাক্টের ভিশন ক্রিয়েট করা।
ইন্টারাক্টিভ কেয়ারস এর একটা স্পেশাল ফর্ম দিয়ে দিয়েছে ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ার প্যাথের জন্য, একটা স্পেশাল সারপ্রাইজের জন্য, যারা যারা ক্যারিয়ার প্যাথে ইন্টারেস্টেড এরকম বিভিন্ন টপিকে আরো অনেক ডিটেলস শিখতে চায়, যাতে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ফাউন্ডেশনসটা হয়ে যায়, তারা তারা ইন্টারাক্টিভ কেয়ারস এর চ্যাট থেকে ফর্মটা চেক করে নেন। আচ্ছা, প্রোডাক্ট ম্যানেজার আর বিজনেস অ্যানালিস্টের ডিফারেন্স কি? বিজনেস অ্যানালিস্টের সাধারণত কাজ থাকে বিভিন্ন বিজনেস ডিসিশনের জন্য মানুষের ডেটা লাগবে, ওই ডেটাটা দেওয়া এবং ওই ডেটা থেকে আমরা রেকমেন্ডেশন কি ওইটা বোঝা। সেটা হতে পারে আপনার সেলস কমে যাচ্ছে, আপনার কাপড়ের ওয়েবসাইটে কাপড়ের সেলস কমে যাচ্ছে, কি হচ্ছে বুঝতেছেন না, তখন হচ্ছে আপনাকে বিজনেস অ্যানালিস্টের কাজটা দেওয়া হবে যে একটু ডেটার দিকে তাকাও, কোথাকার সেলস কমছে একটু বোঝার চেষ্টা করো, আমাদের প্রবলেমটা সলভ করার জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত। ওটা হচ্ছে বিজনেস অ্যানালিস্টের কাজ হয়। প্রোডাক্ট ম্যানেজারের কাজ হবে হয়তো বা ওই ওয়েবসাইটটাকে আমরা কিভাবে সাকসেসফুল করব নেক্সট 6 মাসে বা 1 বছরে, ওইটার স্ট্র্যাটেজি থেকে শুরু করে বাকি সবকিছু দেখা, অ্যাপও হতে পারে। এখন দৈনন্দিন জীবনে নেক্সটে কি ফিচার বানানো উচিত বা নেক্সটে কোন বাগটা সলভ করা উচিত, ওইটার জন্য হয়তো আপনার ডেটার দিকে তাকানো লাগতে পারে। তখন আপনার অ্যানালাইসিস করা লাগতে পারে ডেটার দিকে। আমারই প্রতিদিন সিকুয়াল সিকুয়াল বা এক্সেলে কাজ করা লাগে যে আচ্ছা, আমার প্রোডাক্টের অমুক ফিচারটা আমাকে ফাইন্যান্স টিম বলেছে যে অমুক ফিচার থেকে অনেক কস্ট আসতেছে, আমাদের অমুক ফিচারের খরচ অনেক বেশি, এখানে আমরা কি চেঞ্জেস মেক করতে পারি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে, এটা একটু ঘেটে দেখো। তো তখন আমার সিকুয়াল রান করতে পারে ডেটার জন্য যে আচ্ছা কস্টের দিকে তাকাই, কস্টটা ভাঙি জিওগ্রাফি ধরে ধরে, আমি ইউজার ইউজারের এইজ ধরে ধরে কস্টটা ভাঙি, আমি টাইম ধরে ধরে কস্টটা ভাঙি, বোঝার চেষ্টা যে বাগটা কোথায় বা নেক্সট নেক্সট ইমপ্রুভমেন্টটা কোথায় হওয়া উচিত। সো বিজনেস অ্যানালাইসিসের বা ডেটা অ্যানালাইসিসের কাজ প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আপনার এভরি নাও দেন করা লাগতে পারে, কিন্তু রোলটা হচ্ছে এইভাবে ডিফারেন্ট। যারা বিজনেস অ্যানালাইস্ট বা ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করে তারা ফুল টাইম এটাই কাজ করে, একটার পর একটা বিজনেস প্রবলেম সলভ করার চেষ্টা করে। প্রোডাক্ট ম্যানেজার হয়তো বা পুরা রোলের একটা ছোট্ট অংশ হবে ওইটা। আপনি যদি ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, অবশ্যই প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন, কারণ প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আপনার প্রায় ডেটা নিয়ে কাজ করা লাগবে ডিসিশন নেওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমি আসছি হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন থেকে। 1 ইয়ার এক্সপিরিয়েন্স আমার ইউআই ইউএক্স ডিজাইনের উপরে। বেশ কিছু প্রবলেমও আমি সলভ করেছি এর মধ্যে। আহ, মানে মানে পার্সোনাল প্রজেক্ট হিসাবে পোর্টফোলিও করার জন্য যে 3-4টা প্রজেক্ট প্রবলেম সলভ করা হয়েছে। সো দেখলাম হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্টটা হচ্ছে ইউএক্স রিলেভেন্ট অনেকটা। হ্যাঁ। সো এই ক্ষেত্রে ভাইয়া আপনি যে বললেন রিমোট জবের ব্যাপারে, সো রিমোট জবের ক্ষেত্রে আমরা কিভাবে রিমোট জব গুলো ক্র্যাক করতে পারবো, এই ব্যাপারগুলো কি ফিউচারে কি আসলে দেখানো হবে এই কোর্সটার মধ্যে? জি, আমাদের ক্যারিয়ার প্যাথে অবশ্যই মানে আমরা নিজেরা একটা টাইমে জব সিকার ছিলাম, তাই না? আমি যখন প্রত্যেকটা নতুন রোল আইবিএম থেকে যখন ক্লাস পে যাওয়া, ক্লাস থেকে স্কেল এ যাওয়া, প্রত্যেকটা নতুন রোলেই আমাদের জব সার্চ করা লেগেছে। আমাদের ক্যারিয়ার পাথে যে কো ইনস্ট্রাক্টর আছে যারা বাংলাদেশের টপ এমএনসি তে কাজ করেছে এবং ইউরোপ বা এশিয়া টপ মানে ভালো ভালো কোম্পানিতে পিএম হিসেবে কাজ করেছে, প্রত্যেকে আমরা জব সার্চ করেছি, প্রত্যেকে আমরা ইন্টারভিউস করেছি। সো আমরা জানি এটা কতটা ইম্পর্ট্যান্ট একটা স্টুডেন্টের কাছে, মানে কি কোর্সের স্টুডেন্টের কাছে। সো অবশ্যই আমরা ইন্টারভিউ এবং হচ্ছে কিভাবে জব সার্চ করতে হয়, আমাদের পার্সোনাল টিপস থেকে সবকিছু আমরা ডিটেলস শেয়ার করব ক্যারিয়ার পাথে। আমি আ- পার্সোনালি লিড ইনস্ট্রাক্টর হিসাবে ট্রাই করব অ্যাট লিস্ট 2-3টার মতো লেকচার ডেডিকেট করা জাস্ট ইন্টারভিউ এবং জব সার্চের উপর। কারণ প্রোডাক্ট ম্যানেজমেন্টের ইন্টারভিউ বেশ কম্পিটিটিভ, কিন্তু যদি আপনি একটা স্ট্রাকচার্ড ভাবে আগান, সাধারণত ভালো একটা রোল পাওয়া খুবই সামর্থ্যের ভেতরে। সো কিভাবে আপনার নেটওয়ার্কিং থেকে শুরু করে কিভাবে আপনি বিভিন্ন কম্পোনেন্ট সাজাবেন, কিভাবে ইন্টারভিউ এর জন্য প্রিপেয়ার করবেন, একেবারে টপ লেভেলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট চাকরি পাওয়ার জন্য 6 থেকে 8টার মতো ইন্টারভিউ পাস করা লাগতে পারে। এবং প্রত্যেকটার প্রিপারেশন আপনি কিভাবে নেবেন, এভাবে সবকিছু ডিটেলস আমরা আউটলাইন করার চেষ্টা করবো। হ্যাঁ, এটা অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, এটা কাভার অবশ্যই করব। রিমোট হোক বা ইন পার্সন হোক, সবকিছু কভার করার চেষ্টা করব। আচ্ছা, উম, আরেকটা রিমোট কোশ্চেন ছিল। আহ, জি।
আম, একটা কোশ্চেন আমি ছিল। প্রবলি সাজেস্ট করব অন্যজনের প্রশ্নটা করা, রাইট? একজনের একটা ওকে, বেশি শিওর। প্রশ্ন করা উচিত না। আপনি চ্যাটে লিখে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, I want to know what's the best way for a beginner to gain hands-on experience in product management. Are there any specific industries or types of products better suited for beginners to start with? আচ্ছা, ভালো প্রশ্ন। আম, আমি আমার সাজেশন হবে যে কোনো স্কিল শেখার জন্য একেবারে বেসিকটা শিখেই তাড়াতাড়ি ওটা অ্যাপ্লাই করতে পারা হচ্ছে আম, শেখার সবচেয়ে ভালো উপায়। সো এক্সাম্পল হচ্ছে আহ, আমি যদি সিকুয়েল শিখি, যাচ্ছে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আমার ডেটা অ্যানালাইসিস করতে পারে, আমি আমি এক সপ্তাহ ধরে একটু সিকুয়েল শিখি। আমার কাজ হবে হচ্ছে চ্যাট জিপিটি বা কোথায় লেখা লিখে বলা যে সবচেয়ে কমন ইউজ 10টা সিকুয়েল কি, সিকুয়েল কোয়েরি কি, ওইটা দেখার পর ওইটার ইজি, মিডিয়াম, হার্ড এরকম কয়েকটা এক্সাম্পলস দেখা, এরপরে ইজি মিডিয়াম প্রবলেম গুলো একটু সলভ করা যাচ্ছে। এটা হচ্ছে একটা এক্সেলে এরকম এরকম কলাম আছে, আমি আমার অমুক কলামের অ্যাভারেজ পাওয়া লাগতে পারে, আমি কি সিকুয়েল কোয়েরি রান করবো, একটা অনলাইন সিকুয়েল কোয়েরি থেকে রান করে ওই স্কিলটা শিখে ফেলা। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল হতে পারে কিভাবে ডেটা অ্যানালিসিস করব। যদি আমি ইউআই ইউএক্স ডিজাইন শিখতে চাই, একটু মানে প্রত্যেকটা কিন্তু খুব খুব ডিটেলসে পারা লাগবে না, কারণ প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আপনার প্রত্যেকটা একটু একটু করা লাগবে, সবকিছুই খুব করা লাগবে না। তো খুবই ডিটেলসে এক্সপার্ট হওয়ার দরকার নেই, এক্সপার্ট হতে পারলে ভালো, কিন্তু হওয়ার দরকার নেই। তো আমি যদি ইউআই ইউএক্স একটু ডিজাইন শিখতে চাই, আমি হয়তো ফিগমাতে একটা ওয়্যার ফ্রেম বানানোর চেষ্টা করব, একটা আমার পছন্দের একটা অ্যাপের জন্য বা নিজের নিজের একটা আইডিয়ার জন্য। এবং অবশেষে প্রত্যেকটা কোম্পানিতেই আপনি আপনার কোম্পানিতে একটা প্রোডাক্ট থাকতে পারে, ওই প্রোডাক্ট টিমের সাথে কাজ করার সুযোগ নেওয়া যাচ্ছে, আমি প্রোডাক্টের ইউজার ইন্টারভিউটা আমি রান করব, বা হচ্ছে আমি ইউজার রোড, আমি আমি যদি শিখি একটা কিভাবে একটা প্রায়োরিটাইজেশন ম্যাট্রিক্স বানাতে হয়, আমি এই প্রোডাক্টের ইউজার ইন্টারভিউ গুলো দেখে কোম্পানির জন্য একটা প্রায়োরিটাইজেশন ম্যাট্রিক্স বানিয়ে দিব। বা কোম্পানিতে যে প্রোডাক্ট ম্যানেজার আছে তাকে বলা যে আচ্ছা, আপনি প্রোডাক্ট ম্যানেজার, আপনি অনেক বিজি, আপনার তো অনেকগুলো কাজ আছে যেটা করার আপনার টাইম নেই, আমি এটা রিসেন্টলি শিখেছি, আমি কি হেল্প করতে পারি নাকি। সেইভাবে করে আপনি ওই এক্সপেরিয়েন্সটা গেইন করে ফেলতে পারবেন। বাট যা শিখবেন তা হচ্ছে আইদার নিজের আইডিয়াতে বা হচ্ছে অনলাইনে কোনো একটা প্র্যাকটিস করে, বা কোম্পানির এক্সিস্টিং কোনো প্রোডাক্ট টিমের সাথে কাজ করে ওটা বের করে ফেলার চেষ্টা করবেন। যে কোনো দেশে যে ইন্ডাস্ট্রি গুলো ফাস্ট গ্রোয়িং বা যে ইন্ডাস্ট্রি গুলো খুব বড়, ওখানে পিএম রিলেটেড রোলস থাকবে। যেমন বাংলাদেশে এডটেক খুব ফাস্ট গ্রোয়িং, সো এডটেকে পিএম রিলেটেড রোলস থাকবে। স্টেবল ইন্ডাস্ট্রির মধ্যে এফএমসিজি আছে, টেলিকম আছে, ওগুলো ফিনটেকে বিকাশ বা এরকম নগদ এরকম একটা কোম্পানি আছে, প্রত্যেকটাতে প্রোডাক্ট ম্যানেজমেন্ট রোলস থাকবে। সো ওইসব ইন্ডাস্ট্রির দিকে তাকাতে পারে। আচ্ছা, এই গেল একটা প্রশ্ন। আহ আরেকটা সাপ্লাই চেইন নিয়ে একটা ভাই প্রশ্ন করেছে, ওটা মোটামুটি অ্যান্সার করেছি। আহ আর কোনো আর কোনো আই থিঙ্ক, could you please explain about prioritization matrix? আচ্ছা, সো প্রোডাক্ট ম্যানেজারের বড় দায়িত্ব হচ্ছে কখন কোন ফিচারটা বানানো, ওইটার ডিসিশনটা নেওয়া। যে কোনো সময় আপনি যখন ইউজারদেরকে ইন্টারভিউ করবে একটা অ্যাপ নিয়ে, তারা 6টা থেকে 10টার মতো ফিচার চাইবে, এটা থাকলে ভালো হতো, ওইটা থাকলে ভালো হতো, এটা এটা নাই, ওইটা নাই, এরকম আপনাকে মানে প্রচুর 6 থেকে 10টার মতো কমপ্লেন দিবে। সেরকম অনেকগুলো ইউজারের সাথে কথা বলার পর বোঝা যে কোন ফিচারটার অপরচুনিটি বড়, যে হয়তোবা তারা চাচ্ছে কিন্তু এটার জন্য নেসেসারি টাকা পে করবে না, কোন ফিচারটা থাকলে মানুষজন বেশি কিনতে ইচ্ছুক হতো বা হচ্ছে অ্যাপে বেশিক্ষণ থাকতে ইচ্ছুক হতো, কোন ফিচারটা বানাতে কতটুকু টাইম লাগতে পারে, এটা ইঞ্জিনিয়ারিং টিম বা ডিজাইন টিমের সাথে কথা বলে বুঝে নেওয়া। আম, এবং ওটা কম্পিটিটরদের আছে নাকি নেই, এটা আপনাকে মার্কেটে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে নাকি দিবে না, শর্ট টার্ম অ্যাডভান্টেজ দিবে নাকি লং টার্ম অ্যাডভান্টেজ দিবে, এরকম অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। সেই প্রত্যেকটা যাচাই করে আপনার ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইন টিমের জন্য ডিসিশনটা নেওয়া যে নেক্সট 6 মাসে আমরা প্রথমে এই ফিচারটা বানাবো,
দ্বিতীয় এই ফিচারটা বানাবো, এবং এই 3 4 5 এই ফিচার গুলো বানাবো না কারণ হচ্ছে XYZ, এই 3টা রিজন। এগুলো এটাকে বলে প্রায়োরিটাইজেশন, এবং এটা করার জন্য আপনি অনেকগুলো ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারেন। এর মধ্যে সো প্রত্যেকটা আমরা কমন গুলা, মোস্ট ইফেক্টিভ গুলো আমরা ক্যারিয়ার পাথে কভার করার চেষ্টা করব। বাট ওটাকে আমি মানে শর্ট টার্মে প্রায়োরিটাইজেশন, মানে এই লেকচার প্রায়োরিটাইজেশন ম্যাট্রিক্স হিসেবে বলছি। How competitive it is to get a role as a PM for a Bangladeshi undergrad who hasn't completed renowned universities থেকে, or is it skill based role only? আচ্ছা, কোম্পানি যত বড় হবে, আম, প্রত্যেকটা হচ্ছে একটা ইকুয়েশন। আপনার স্কিল আছে নাকি নেই, আপনার স্কিল আছে নাকি নেই ওইটার প্রমাণ আছে নাকি নেই, এবং আম, আম, এই দুইটা দিয়েই সাধারণত মানুষজন ডিসিশনটা নেওয়ার চেষ্টা করে যে আপনাকে হায়ার করবে নাকি করবে না। আমার স্কিল আছে নাকি নেই এটা দাবি করা খুব ইজি। এটা যে কেউই বলতে পারে যে আমি হচ্ছে ডিজাইনের বস। মানে রেজুমে বানাতো না, দেখতাম যে অনেকে রেজুমে বানানো শিখায় যে আমার পাওয়ার পয়েন্টে 5 আউট অফ 5 স্টার রেটিং। এই স্কিলটা আছে নাকি নেই এটা ভেরিফাই করার দায়িত্ব সাধারণত কোম্পানির কাঁধে পড়ে, কারণ যে কোনো কিছু যে কোনো মানুষ ক্লেম করতে পারবে। সো একটা স্কিল আছে নাকি নেই এটা ভেরিফাই করার অনেক উপায় আছে। এক হচ্ছে তারা দেখতে পারবে আপনি প্রিভিয়াস কোম্পানিজ এরকম রোলে কাজ করেছেন নাকি। হয়তো অনেকে রেফারেন্স যেতে পারে যে আমি আপনার ম্যানেজার বা এরকম আপনার প্রিভিয়াস কলিগের সাথে কথা বলে দেখি। যদি একটু হার্ড স্কিল হয় যেমন কোডিং বা ডিজাইনিং, তখন আপনার পোর্টফোলিওর দিকে দেখতে পারে যে আচ্ছা আপনি কোডিং, আপনি কি কি প্রজেক্ট বানিয়েছেন, আপনি হয়তো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, আপনি কি কি প্রজেক্ট বানিয়েছেন, আপনি ডিজাইনার, আপনার ডিজাইন পোর্টফোলিওটা একটু দেখি। সেভাবে বিভিন্ন ভাবে মানুষজন স্কিল নির্ধারণ করার চেষ্টা করে। প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটির থেকে ডিগ্রি আছে নাকি নেই ওইটাও সাধারণত মানুষজন ওই একই কারণে করার চেষ্টা করে। আইডিয়াটা হচ্ছে যে আহ, কোনো একটা ওয়ার্ক এথিক থেকে শুরু করে মানে আর কি কোনো কিছু ফাস্ট শিখতে পারা, আহ, ওইটার প্রমাণ হিসেবে অনেকে প্রেস্টিজিয়াস ডিগ্রি আপনার ছিল নাকি ছিল না ওইটার দিকে তাকানোর চেষ্টা করে। যাচ্ছে ও অ্যাডমিশনে খুব তাড়াতাড়ি জিনিসপাতি শিখে ভালোভাবে ভালো করতে পারছে, সো মেবি ওর কোনো কিছু একটা শেখার ফাস্ট ক্যাপাসিটি আছে, বা যেহেতু ভালো অ্যাডমিশন এক্সামে ভালো করছে হয়তো বা ওয়ার্ক খেতে খায়। আম, এটা মানে না যে আপনি যদি ওই ইউনিভার্সিটি গুলোতে না পড়েন আপনার ওইটা নেই, কিন্তু আপনার ওইটার প্রমাণ দেওয়া লাগবে যে আমার এটা আছে। এটা যদি আপনি দেখিয়ে প্রমাণ দিতে পারেন সবচেয়ে ভালো। আপনার যদি ডেভেলপারের পোর্টফোলিও থাকে, ডিজাইন পোর্টফোলিও থাকে, বা আপনার যদি কোনো একটা কোম্পানি থেকে এক্সপেরিয়েন্স থাকে, তো আপনি বড় কোম্পানিতে হয়তো অ্যাপ্লাই করছেন, আপনি হয়তো বা আপনার কোনো বড় ভাই আপু বা কোনো ক্লাবের জন্য আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্ট করে দিয়েছেন, হয়তো বা ক্লাবের ওয়েবসাইট আপনি এন্ড টু এন্ড বানিয়েছেন, বা হচ্ছে বড় একটা বড় ভাই আপুর স্টার্ট আপে হয়তো বা আপনি অ্যাসোসিয়েট বা অ্যানালিস্ট হিসেবে কাজ করেছিলেন, বা নিজস্ব হয়তো বা একটা স্টার্ট আপ আইডিয়া আপনি 6 মাস 1 বছর কাজ করে একটু মার্কেটে নিয়ে গিয়েছিলেন, সেলস আনতে পেরেছিলেন। এরকম অনেক স্কিলস দিয়ে আপনি প্রমাণ দিতে পারেন আপনার স্কিলস আছে নাকি নেই। সো পুরাটুক যদি আমি একটা ইকুয়েশন সাজাই, সফট স্কিলস, হার্ড স্কিলস, ক্রেডিবিলিটি, এরকম অনেকগুলো অনেকগুলো ভ্যারিয়েবল মিলেই আপনার আপনার ইন্টারভিউতে পারফরমেন্স, আপনাকে চাকরিটা দেওয়া নাকি হবে না, এরকম অনেকগুলো ভ্যারিয়েবল মিলে আপনার ইভেনচুয়ালি এটা নেওয়া হয়, ডিসিশনটা নেওয়া হয়। এখন আপনার যদি ক্রেডিবিলিটি একটু কম থাকে, কারণ আপনার হয়তো রিলেটেড ডিগ্রি নেই বা রিনাউন্ড ইউনিভার্সিটির ডিগ্রি নেই, আপনার বাকিগুলোতে বেটার হওয়া লাগবে। আম, অনেক আর্লি কোম্পানিতে ক্রেডিবিলিটি নিয়ে অতটা মানে আর কি রিনাউন্ড ইউনিভার্সিটি নিয়ে অতটা কেয়ার করে না, কারণ তাদের প্রবলেমস গুলো আর্জেন্ট এবং তাদের এখনই স্কিল লাগবে। সো তখন পোর্টফোলিও বা স্কিলস এর প্রমাণ যদি আপনি ভালোভাবে দিতে পারেন আপনি তখনই রোলটা পেয়ে যাবেন। সেটা এটার কোনো ধরাবাঁধা উত্তর নেই, কিন্তু আমি আহ ধরেই নিবেন যে স্কিল যদি আপনার রিনাউন্ড ইউনিভার্সিটি না থাকে আপনার স্কিলসে হাইপার ফোকাস করা লাগবে, কারণ আপনি অলরেডি একটা ডিসঅ্যাডভান্টেজে আছেন। So, আপনি যদি রিনাউন্ড ইউনিভার্সিটি না হন, আপনার স্কিলস এর প্রমাণ আপনি কিভাবে দিতে পারবেন ওইটার উপর ফোকাস করা শুরু করেন। সো প্রত্যেকটা স্কিলস ডেভেলপ করলে ওইটার পোর্টফোলিও বানানো শুরু করেন,
কারণ যখন আপনি প্রমাণটা দিবেন তখন আপনাকে তারা ট্রাস্ট করবে, তখন আর যায় আসবেন আপনি রিনাউন্ড ইউনিভার্সিটিতে পড়েন নাকি পড়েন না। কিন্তু আপনার যদি স্কিলস এর প্রমাণও না থাকে, রিনাউন্ড ইউনিভার্সিটিতেও না থাকেন, তখন বিপদে পড়তে পারেন। তখন হয়তো বা সুযোগটা হবে না। দুজনের যদি স্কিলস না থাকে, রিনাউন্ড ইউনিভার্সিটির মানুষজন বেশি সুযোগ দিবেন। আহ, আমি অনেক মানুষকে দেখি যে যারা রিনাউন্ড ইউনিভার্সিটিতে পড়েনি কিন্তু স্কিলসও নেই, এবং তারা কমপ্লেন করছে তারা রোল পাচ্ছে না। আপনাকে সুযোগটা দিবে কেন? এটা আমি এরকম অনেক এক্সাম্পল দেখেছি যে আরেকটা কমন হচ্ছে, আম, আমি বুক স্মার্ট, যারা যারা পড়াশোনায় ভালো তারা শুধু বুক স্মার্ট, কিন্তু এরকম কোনো প্রমাণ নেই যে তারা স্ট্রিট স্মার্টও। হ্যাঁ, সেটা হলে হবে না। আম, বোঝা লাগবে আপনার গ্যাপটা কোথায়, ওইটাই হাইপার ফোকাস করা লাগবে। যদি দেখেন আপনার রিনাউন্ড ইউনিভার্সিটিতে ডিগ্রি নেই, হাইপার ফোকাস করেন স্কিলের উপর, স্কিল ডেভেলপমেন্ট উপর। যাদের স্কিলস আছে তারা ভালো অপরচুনিটি পাবেই। ইটস জাস্ট একটা ম্যাটার অফ টাইম। আমি আমার আশেপাশে খুব কম মানুষ দেখেছি যারা কোনো একটা ফিল্ডে খুব ভালো স্কিলস আছে, তারা অপরচুনিটি পায়নি, এরকম খুবই খুবই কম মানুষ দেখেছি। ইভেনচুয়ালি স্টার্ট আপ থেকে শুরু করলে ভালো কোম্পানির প্রবলেমস থাকবেই, এবং তারা চাবে এখনই একজন যারা এসে প্রবলেমটা সলভ করতে পারবে। So আপনি যদি প্রমাণ দিতে পারেন আপনার স্কিলস আছে, আপনি রোলস পাবেনই। সো স্কিলস এর উপর হাইপার ফোকাস করা আমি সাধারণত রেকমেন্ড করি। উইচ ইজ মোর ইম্পর্টেন্ট টু নো ফর ফিনটেক প্রোডাক্ট ম্যানেজমেন্ট, একটা প্রশ্ন পেলাম। কি ইম্পর্টেন্ট মানে আপনি কি একটু স্পেসিফাই করতে পারবেন আপনি কি জানতে চেয়েছেন? মুহাইমিনুল নির্ণয় ভাই, যদি থাকেন মাইকটা আনমিউট করে যদি আস্ক করতে পারেন প্রশ্নটা। আচ্ছা, আহ, কোনো রেসপন্স নেই, আমি নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, আহ 1 ঘন্টার বেশি হয়ে গেছে, আমি আর একটা প্রশ্ন নিব। আম, যে আমার প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ার পার্টটা কিরকম ছিল আমি একটা আইডিয়া দিব। ওইটা দেওয়ার পর আমি ইন্টারাক্টিভ কেয়ারস টিমকে মাইক ধরিয়ে দিব। ইন্টারাক্টিভ কেয়ারস এর কোর্স রিলেটেড যেসব প্রশ্নগুলো আছে আশা করি টিম ওইটা অ্যান্সার করে দিবে। আমার ক্যারিয়ার প্যাথটা ছিল হচ্ছে এরকম। আমি ডিগ্রি পেয়েছিলাম টেকনিক্যালে, টেকনিক্যাল ডিগ্রি। সো অ্যাপ্লাইড ম্যাথ এবং কম্পিউটার সায়েন্সের ডিগ্রি। সো টেকনিক্যাল অনেক রোলস পাওয়া আমার জন্য রিলেটিভলি ইজিয়ার ছিল কম্পেয়ার টু বিজনেস রোলস। সো আমি ডেটা সায়েন্স হিসাবে রোলস পেয়েছিলাম আইবিএম এর চিফ অ্যানালিটিক্স অফিসে। ওখানে আমি ডেটা সায়েন্স রিলেটেড রোলস পেয়েছিলাম, ডেটা সায়েন্টিস্ট হিসাবে ইন্টার্নশিপ পেয়েছিলাম। ইন দ্য মিন টাইম বিজনেস সম্পর্কে সবসময় আমার মানে সব একটা হলিস্টিক স্কিল সেট পাওয়া, যে মানে মোটামুটি সব দিকে কাভারেজ আছে, ওগুলো নিয়ে আমার কিউরিয়াসিটি ছিল। তো তখন বাংলাদেশের এডটেক স্টার্ট আপ, ওদের সাথে মার্কেটিং টিমে কাজ করা, প্রোডাক্ট টিমে কাজ করা, এরকম আমি রিমোটলি এক্সপেরিয়েন্স পেয়েছি। তারপর ইউনিভার্সিটিতে আমাদের যে বিজনেস গ্রুপস আছে, এরকম কয়েকটা বিজনেস গ্রুপ, ফাইন্যান্স গ্রুপ, কনসাল্টিং গ্রুপে জয়েন করে এক্সপেরিয়েন্সটা নেওয়া। সেরকম আমি পুরা আন্ডারগ্রেডেই 4-5 বছর, ওয়াইল হ্যাভিং ডেটা সায়েন্স এবং টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, এরকম বিজনেস রিলেটেড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে বেড়াতাম। তো যখন আমি এগুলো করে আইবিএম এ জয়েন করি, ডেটা সায়েন্টিস্ট ইন্টার্নশিপ গুলো করে, যেহেতু আমার বিজনেস রিলেটেড এক্সপিরিয়েন্স আছে, আমি একটা বিজনেস রিলেটেড রোল চাই আমার ইয়ের কাছে, আমার ম্যানেজমেন্টের কাছে। তারা বলে যে ঠিক আছে, আমরা এরকম একটা লং টার্ম প্রজেক্টে, প্রোডাক্ট রিলেটেড প্রজেক্টে তোমাকে একটা অ্যাসোসিয়েট হিসাবে বা প্রোডাক্ট ওনার হিসেবে বসায় দিচ্ছি। তুমি হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার এবং সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট টাইপের হিসাবে মতো রোল হবে। সো ওখানে আমি জয়েন করি। ওই প্রোডাক্টটা খুব ফাস্ট গ্রো করে, এবং আমাদের প্রোডাক্ট ম্যানেজার, মানে আমি জয়েন করার সাথে সাথে প্রোডাক্ট ম্যানেজার ছেড়ে চলে যায়। সো শুধু সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার ছিল এবং আমি ছিলাম, মাঝখানে কোনো প্রোডাক্ট ম্যানেজার ছিল না। সো ওটা খুব ফাস্ট গ্রো করা শুরু করে এবং আমাকে প্রচুর দায়িত্ব দেওয়া শুরু করে, এবং 1 বছরের মাথায় আমি প্রোডাক্ট ম্যানেজার হয়ে যায়। 1 বছরের মধ্যে প্রমোশন অফিসার, মানে আর কি ব্র্যাক করতে না বা এরকম করতে না, আমি জাস্ট বোঝানোর জন্য যে
যদি আপনি স্কিলসে ফোকাস করেন এবং আপনি যদি রেজাল্টস এনে দেন, মানুষজন আপনাকে সুযোগ দিবে। সো 1 বছরের মধ্যে আমি ওখানে একটা প্রোডাক্ট ম্যানেজার রোল পেয়ে যাই। আমাকে প্রমোট করা হয় এবং ওইটা মানে অফিসের ফাস্টেস্ট প্রমোশন টাইপের মতো ছিল। আহ, এবং সাধারণত আমি এত ইয়াং, হাতে গোনা কয়েকটা কোম্পানি ফেসবুক গুগলে এপিএম আরপিএম হিসাবে যারা ঢুকে, এটা বাদে এত ইয়াং কাউকে প্রোডাক্ট ম্যানেজমেন্ট হতে দেখিনি। তো 1 বছরের মাথায় হয়ে যায়। আহ, এবং ওখানে আমি বিভিন্ন এন্টারপ্রাইজ রিলেটেড প্রোডাক্টে কাজ করি, প্রাইসিং প্রোডাক্টে কাজ করি, তারপর হচ্ছে মেশিন লার্নিং অপস প্রোডাক্টে কাজ করি। তো এরকম আমি 3 বছর মতো করতে থাকি। কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব বি ছিল, মানে হচ্ছে আইবিএম তো, আইবিএম এর সব ক্লায়েন্টস হচ্ছে বড় বড় কোম্পানি। সো ওদের কাছে প্রোডাক্ট বেচা, ওদের রিলেটেড প্রবলেমে কাজ করা। আমি জানতে চাচ্ছিলাম যে বি টু সি এক্সপিরিয়েন্সটা কিরকম, ডিরেক্টলি কাস্টমারদের কাছে যারা প্রোডাক্ট পাঠায়। সো এটা হচ্ছে আম, যারা গুগলে কাজ করে বা হচ্ছে ফেসবুকে ইনস্টাগ্রাম শপে তাদের ফ্রেন্ডদের সাথে কথা বলতাম এবং দেখতাম যে ওইটারও একটা আলাদা মজা আছে। যে আমি একটা ফিচার লঞ্চ করলাম, 10 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে 10,000 জন ওটা ইউজ করেছে, ডেটা চলে এসেছে, নতুন একটা ডিসিশন নেওয়া। বি টু সি এক্সপিরিয়েন্স বা স্কিলস আমি ফিল করতেছিলাম, আমি পাচ্ছি না। সো তখন আম, আমি ইয়েতে আহ, এই বাংলাদেশে আমার যেহেতু একটা কন্টেন্ট প্ল্যাটফর্ম আছে, ওখানে বিভিন্ন কোর্সেস টিমে কাজ করা, তারপর হচ্ছে কোর্স লঞ্চ করা, তারপর প্রোডাক্ট লঞ্চ করা। এরকম আমি এরকম টিমে কাজ করে নিজস্ব প্রোডাক্ট লঞ্চ করি এবং এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আম, অনেকেই প্রশ্ন পেতাম যে ভাইয়া, মানে আপনার ভালো টেকে জব আছে, আপনি এগুলো কেন করেন? এক হচ্ছে শেখাতে খুব ভালো লাগে, খুব ফুলফিলিং লাগে। আমি যেমন আমার এটা ছুটির দিনে বসে আমি লেকচারটা নিচ্ছি, কারণ শেখাতে ভালো লাগে। টিচার প্রবাবলি হয়তো বা অন্য একটা মানে আর কি অন্য একটা ক্যারিয়ার ট্র্যাক আমার জন্য খুব ভালো ফিট হচ্ছে টিচিং। তো শেখাতে ভালো লাগে। আর এটা হচ্ছে কোনো একটা কিছু এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য ওইটা করা হচ্ছে সবচেয়ে ভালো। So আমি যখন ফিল করেছি আমার বি টু সি প্রোডাক্ট ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স নেই, আমি নিজের প্রোডাক্টটি লঞ্চ করেছি যাতে ওখান থেকে আমি শিখতে পারি, এবং নিজে প্রোডাক্ট বানিয়ে যে শেখার যে পেস এবং গ্রোথ, ওইটা অন্য জায়গা থেকে রেপ্লিকেট করা কঠিন। সো ওখান থেকে বি টু সি প্রোডাক্ট ম্যানেজমেন্ট পাই। বড় কোম্পানিতে সাধারণত কাজের পেস অনেক কম থাকে, অনেক ব্যুরোক্রেসি থাকে, বড় স্কোপ পাওয়ার জন্য অনেক ব্যুরোক্রেসি দিয়ে ঢোকা লাগে। সো আমি একটু বোর্ড হয়ে যাচ্ছিলাম, সো আমি একটা স্টার্ট আপে কাজ করতে যাচ্ছিলাম। সো তখন আমি একটা সিরিজে কোম্পানিতে কাজ জয়েন করি, যারা হচ্ছে এন্টারপ্রাইজকেই বেচে, কারণ যেহেতু আমার প্রোডাক্ট ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স এন্টারপ্রাইজে, আমার এন্টারপ্রাইজ রিলেটেড বা বি টু বি প্রোডাক্টে রোল পাওয়া ইজিয়ার হবে। সো আরেকটা সিরিজে কোম্পানিতে কাজ করি, যেখানে আমি আহ, যারা আমাকে বলতেছে তোমার তো স্টার্ট আপ এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তুমি নিজস্ব প্রোডাক্ট বানিয়েছো, তুমি বড় বড় কোম্পানিতে এন্টারপ্রাইজ রিলেটেড প্রোডাক্ট ম্যানেজমেন্টে কাজ করেছো। সো মানে কি প্রমাণ আছে তুমি কয়েকটা জিনিস পারো, কয়েকটা জিনিস বাকিটুকু হয়তো তুমি শিখে নিবা। সো আপনার সবসময় কয়েকটা স্কিলস থাকা লাগবে, কারণ মানুষজন ধরে নেবে বাকিটুকু আপনি চাকরিতে শিখে ফেলবেন, আপনার কয়েকটা থাকা লাগবে। সো যেহেতু আমার এন্টারপ্রাইজ রিলেটেড প্রোডাক্ট ম্যানেজমেন্টে কাজ এক্সপিরিয়েন্স ছিল, যেহেতু আমি একটা হাই পারফর্মার ছিলাম, তাহলে আচ্ছা ওর স্টার্ট আপে স্পেসিফিক্যালি এক্সপিরিয়েন্স নেই, কিন্তু ও শিখে শিখে ফেলবে। তো তখন আমি একটা স্টার্ট আপে জয়েন করি, ওখানে আমি একটা বি টু বি প্রোডাক্ট ম্যানেজ করি কয়েক মাস। করার পর স্কেলিয়া থেকে অফারটা আসে। তারা দেখেছে আচ্ছা ও হয়তো বা কোনো বড় কোম্পানিতে বি টু সি প্রোডাক্ট ইয়ে করেনি, বি টু সি প্রোডাক্ট লিড করে নাই, কিন্তু ওর নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, নিজস্ব ডিজিটাল ইংলিশ লার্নিং প্রোডাক্টস আছে, তার এগুলো নিয়ে ধারণা আছে, কারণ তার ওই প্রোডাক্ট গুলো মোটামুটি সাকসেসফুল, তার চ্যানেল বড়, তার প্রোডাক্টের সেলস হয়েছে। সো তার বি টু সি ধারণা আছে, সে বর্তমানে স্টার্ট আপ করে। আসলে তার ছোট স্টার্ট আপে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, এবং বড় লেভেলের প্রজেক্ট বা বড় অনেকগুলো স্টেক হোল্ডার নিয়ে অনেক ধরনের ফাংশনের সাথে বড় কোম্পানির যে এক্সপিরিয়েন্স হয় স্কেলে প্রোডাক্ট বানানোর, ওইটার এক্সপিরিয়েন্স আছে, কারণ সে আইবিএম এ কাজ করেছে। তো সবগুলোই আছে, স্কেলের সুযোগটা নেই। এবং স্কেল যেহেতু প্রচন্ড ফাস্ট গ্রোয়িং, মাত্র $1 বিলিয়ন রেস করলো, খুবই একটা এক্সাইটিং টাইম। সো তখন আমি ওই সিরিজে কোম্পানিটা ছেড়ে স্কেল এআই জয়েন করি, এবং এখন এআই তে থাকারও একটা খুব বড় ইয়ে মানে আর কি ইনসেন্টিভ আছে, কারণ এআই খুব ফাস্ট গ্রো করছে, এখানে অনেক অপরচুনিটিস হচ্ছে। সো এআই ইন্ডাস্ট্রিতে থাকতে চেয়েছিলাম, একেবারে ওয়ার্ল্ডের টপ এআই কোম্পানিতে কাজ করে। এবং অবশেষে যারা যারা টেকে কাজ করে সবাই একটা পয়েন্টে চায় যে আমি সিলিকন ভ্যালিতে কাজ করব।
সো অনেকদিন ধরেই মানে বস্টন এবং ইস্ট কোস্ট, হার্ভার্ড, এমআইটি, যেহেতু ওইসব জায়গায় পড়াশোনা করেছি, ওরকম এরিয়াতে থাকতে ইচ্ছা করছিল। ইস্ট কোস্টে নিউ ইয়র্ক আছে, বস্টন আছে, ওইসব সিটির অ্যাপিল আছে, কিন্তু ওয়েস্টে সিলিকন ভ্যালি আছে। সো আই ওয়াজ লাইক, আচ্ছা অনেকদিন তো ইস্ট কোস্ট দেখলাম, সিলিকন ভ্যালি এক্সপিরিয়েন্স করে দেখি, একেবারে হার্ট অফ টেক থেকে। সো তখন সুইচ করা। আহ সো এটাই হচ্ছে আমার প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ার জার্নি। যদি কোনো কিছু এখান থেকে শেখার মতো থাকে, আমি ইয়ে করবো যে যারা হচ্ছে আম, যে স্কিলস, একটা স্কিল ধরে ওটা ভালো হওয়া শুরু করেন, স্কিলস অপটিমাইজ করেন, যারা যারা অপরচুনিটি চাবে এবং অপরচুনিটি চেয়ে ওইটার রেজাল্টস ডেলিভার করবে, তাদের আরো বড় অপরচুনিটি সবসময় আসবে। আম, এবং হচ্ছে আহ কোনো ধরা বাঁধা ক্যারিয়ার ট্র্যাক নেই প্রোডাক্ট ম্যানেজমেন্টে, মানে হচ্ছে এখান থেকে আসা লাগবে, এই ডিগ্রি থাকা লাগবে, এরকম নেই। আমার আশেপাশে আমার টিমেই আমি প্রোডাক্ট ম্যানেজার দেখছি যারা হচ্ছে ফাইন্যান্স থেকে এসেছে, যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছে, যারা অ্যানথ্রোপোলজি পড়েছে, যারা ইঞ্জিনিয়ারিং পড়েছে, যারা বায়োলজি কেমিস্ট্রি পড়েছে, এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে প্রোডাক্ট ম্যানেজার দেখছি। সো কোনো ধরা বাঁধা রিকোয়ারমেন্ট নেই। আচ্ছা, আশা করি এটা ভালো লেগেছে। অনেকক্ষণ ক্লাস নিলাম, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। যাদের যাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর টিমকে আমি মাইক নিয়ে নিতে রিকোয়েস্ট করছি, কারণ ক্যারিয়ার প্যাথ রিলেটেড যদি কোয়েশ্চেন্স থাকে ওগুলো আপনি প্লিজ, লজিস্টিক্স প্রশ্ন থাকলে ওগুলো প্লিজ অ্যান্সার করুন। থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে আমার লেকচারটা এন্ড করে দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। এম আই অডিয়েবল? ইয়েস, ওকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি অ্যাকচুয়ালি নিজেও শুনছিলাম বসে বসে, অ্যান্ড আপনি অনেক খুবই ইনসাইটস এবং খুবই সুন্দরভাবে বুঝাচ্ছিলেন অ্যাকচুয়ালি, মানে ইয়ে করে। আর ক্যারিয়ার পাথস গুলো যখন আসতেছে তখন হয়তো এই ডিটেলস গুলো ভাইয়া আরো ডিপলি আপনাদেরকে বলতে পারবেন, কজ যেহেতু এখন ওয়েবিনারে একটু টাইম স্বল্পতাও থাকে সবকিছু মিলিয়ে। সো ওভাবে আমরা হচ্ছে যে অলরেডি আপনাদেরকে দিয়েছি যে মানে আপনারা কিভাবে এটাতে জয়েন করতে পারবেন, আমি আরো একবার দিয়ে দিচ্ছি। আর হচ্ছে যে মাঝখানে একজন হয়তো বলছিলেন যে জব প্লেসমেন্ট বা আদার থিংস নিয়ে, সো আমি একটা জিনিস একটু অ্যাড করব। ভাইয়া তো খুব সুন্দরভাবে অলরেডি বলে দিয়েছি যে হচ্ছে ভাইয়া আপনাদেরকে সেশনের ক্লাসগুলোর সময় অবশ্যই একটা করে সেশন রাখার ট্রাই করবেন, যেখানে হয়তো উনি আপনাদেরকে গাইড করবেন। সো ওইটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আমি বলবো। এছাড়াও ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর একটা স্পেশাল ফিচার্স আছে, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক দিন 2 বেলা করে হচ্ছে জব প্লেসমেন্টের জন্য একটা এক্সট্রা সাপোর্ট সেশন রাখি, যেখানে আমাদের কোম্পানির এইচআর হেড এবং আরেকজন এইচআর যিনি আছেন 2 বেলা প্রতিদিন সানডে বাদে আহ 2 বেলাতেই সাপোর্ট সেশন নিয়ে থাকে, যেখানে হচ্ছে যে আপনাদের যে কোনো ক্যারিয়ার রিলেটেড কিউরিজ নিয়ে আপনারা আসতে পারেন, জিজ্ঞেস করতে পারেন সিভি কিভাবে বানাবেন অ্যান্ড আদার থিংস। অ্যান্ড এর পাশাপাশি তো ভাইয়া আছেনই আপনাদেরকে আরো ডিটেলসলি সবকিছু নিয়ে হেল্প করার, এই সেক্টরগুলোতে আরো ভালোভাবে কাজ করার। সো আই গেস আপনারা যারা এটাতে ইন্টারেস্টেড আছেন, আমি অলরেডি লিংক দিয়ে দিয়েছি, আপনারা কোর্সটা দেখতে পারেন কিভাবে কি হবে, কিভাবে কবে কবে কি কি ফিচার্স আছে। সো আই গেস আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি জানি না, তাও আমি একটু চেক করি। জি জি। একজন তো করেছিলেন যে ভাইয়া আপনি কি কোর্সের মেন্টর হিসেবে থাকবেন? জি, ভাইয়া আছেন আমাদের এই কোর্সে মেন্টর হিসাবে। সো আপনারা যারা আরো বেশি ডিটেলস এই কোর্স সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই হচ্ছে এই কোর্সটা এনরোল করতে পারেন। এবং আশা করি আপনাদের এই কোর্সটা ভাইয়া খুবই সুন্দরভাবে কন্ডাক্ট করবেন যেভাবে প্ল্যান্ড আছে আর কি। একজন কমেন্ট করেছেন প্লিজ লিংক। ভাইয়া আপনি একটু যদি উপরে যান তাহলে দেখতে পারবেন যে আমি একটা বড় টেক্সট দিয়েছি, যেখানে হচ্ছে পুরো ডিটেলস সহ দেয়া আছে। এবং আপনারা যারা এই কোর্সটা এই আজকের ওয়েবিনার থেকে হচ্ছে রেজিস্ট্রেশন করবেন, তাদের জন্য অবশ্যই একটা স্পেশাল সারপ্রাইজ থাকবে, এবং অবশ্যই আমি এটা বলে দিচ্ছি যে একটা ডিসকাউন্টের ব্যবস্থা আমরা অবশ্যই আপনাদের জন্য করব। আর একজন করেছেন ডু ইউ প্রোভাইড প্লেসমেন্ট ফ্যাসিলিটিজ? ইয়েস ভাইয়া। ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স হচ্ছে শুধুমাত্র কোর্স নিয়েই কাজ করে না, আমরা হচ্ছে জব প্লেসমেন্ট নিয়ে কাজ করি। সো আমাদের একটা ভিশন আছে খুব সুন্দর, যে 2032-র মধ্যে আমরা অলমোস্ট 1 মিলিয়ন পিপলকে একটা জব প্লেসমেন্ট করার একটা টার্গেট আছে আমাদের। এর পাশাপাশি হচ্ছে যে আমাদের স্টুডেন্ট যারা, আমরা হচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে হচ্ছে আপনার কোম্পানির সাথে হচ্ছে আমরা কানেক্টেড আছি। তাদের যখন কোনো এমপ্লয়ি প্রয়োজন হয়, তারা আমাদেরকে নক করলে আমরা হচ্ছে তাদের সাথে তাদেরকে আমরা এমপ্লয়ি দিয়ে থাকি, বা তাদের যেই ধরনের ক্রাইটেরিয়ার
জব সিকার দরকার তাদেরকে আমরা দিয়ে থাকি। সো আমরা মোস্টলি এক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টদেরকে অনেক প্রেফার করি, আমাদের যারা নিজেদের প্ল্যাটফর্ম থেকে যারা বের হচ্ছে মানে ঘরের মানুষ যারা, সো তাদেরকে আমরা অবভিয়াসলি রেফার করি। আমাদের সাথে অলরেডি পাঠাও, গোজায়ান, আকিস গ্রুপ অ্যান্ড আরো বড় বড় কিছু কোম্পানিজ আমাদের সাথে অলরেডি পার্টনার হিসাবে আছেন। সো জব প্লেসমেন্ট ফ্যাসিলিটিসও আপনারা পাচ্ছেন। কোর্সটা কবে থেকে শুরু হচ্ছে? আহ এটার এস্টিমেটেড ডেট আমরা মিড জানুয়ারি অথবা জানুয়ারির 2020-র দিকে স্টার্ট করার প্ল্যান করছি। সো এটা হয়তো আপনারা এনরোল করলে আপনারা খুব শীঘ্রই যেয়ে যাবেন। আর যারা আগে আগে জয়েন করতে চাচ্ছেন তারা হচ্ছে যে অলরেডি আপনারা চাইলে সাপোর্ট সেশনগুলো আমরা স্টার্ট করে দিতে পারবো। আমাদের হচ্ছে প্রতিদিন 2 বেলা সাপোর্ট সেশন থাকে। এক বেলা 2 বেলা টেকনিক্যাল সাপোর্ট সেশন থাকে। সাপোর্ট সেশনটা হচ্ছে যে যেটা হচ্ছে যে হয়তো ভাইয়া আপনাদেরকে 1 ঘন্টার একটা 1.5 ঘন্টার একটা ক্লাসে অনেক কিছু বুঝালেন, বাট অনেক সময় দেখা যায় যে হ্যান্ড অন টাইমটা একটু কম থাকে। সো সাপোর্ট সেশনে আপনারা এসে আরো একজন সাপোর্ট ইনস্ট্রাক্টর পাবেন, যারা তার নিয়ে হচ্ছে আপনাদেরকে আরো ডিটেইললি একদম ধরে ধরে আর কি পড়াতে পারবেন। সো ওগুলো আপনারা স্টার্ট করে দিতে পারবেন, আর্লি অ্যাক্সেস পাচ্ছেন। আর আমরা হয়তো প্ল্যান করছি মিড জানুয়ারির দিকে আর কি স্টার্ট করার। সো আই গেস আর কারো কোনো কি কোশ্চেন্স আছে? আচ্ছা, সো আই গেস আর কারো কোনো প্রশ্ন নেই, ভাইয়াও লিফট করেছে মিটিংটা। সো আই গেস আমরা আজকের মতো এখানে শেষ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান, আপনারা সবাই টাইম বের করে জয়েন করার জন্য এবং ওয়েবিনারটাতে থাকার জন্য। আশা করি আপনাদের সাথে আবার কোনো একদিন কোনো এক ওয়েবিনারে দেখা হবে, কথা হবে। সো ওই পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।